আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমাদের জীবের বংশগতি ও জৈব অভিব্যক্তি চ্যাপ্টারের লাস্ট এবং 4 নাম্বার লেকচারে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের চ্যাপ্টারে আমরা বেসিক্যালি জীবের বংশগতি বা জেনেটিক্সের একটা টপিক বাকি ছিল, থ্যালাসেমিয়া, ওইটা নিয়ে একটু আলোচনা করব। আর মেইনলি আমরা জৈব অভিব্যক্তি নিয়ে আজকের ক্লাসটা আলোচনা করব। তো একটা জিনিস একটু মাথায় রাখবা, আমাদের প্রিভিয়াস যে 3টা লেকচার ছিল ওই 3টা লেকচারে আমরা মোটামুটি জেনেটিক্স চ্যাপ্টারে তোমাদের এসএসসিতে যে কোয়েশ্চেনগুলো আসে বা তোমাদের প্রি টেস্ট বা টেস্ট এক্সামে যে কোয়েশ্চেনগুলো আসে প্রত্যেকটা জিনিস আমাদের আলোচনা হয়ে গেছে। আজকের এই জৈব অভিব্যক্তির এই টপিকটা বেসিক্যালি আমাদের এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। খুব যদি কোয়েশ্চেন কঠিন করতে না চায় জৈব অভিব্যক্তি থেকে দিবে না। কঠিন এরকম কারণে না যে জৈব অভিব্যক্তিটা অনেক কঠিন বা এরকম কিছু, বেসিক্যালি জৈব অভিব্যক্তিতে পড়ার কিছু নেই। জৈব অভিব্যক্তিটা একদম মানে গল্পের মতন একটা জিনিস, ইতিহাস টাইপের একটা জিনিস। তোমরা বাংলাদেশ এবং বিশ্ব পরিচয়ে যা পড়ছো ওই রকম আর কি কিছু জিনিসপত্র, একটা ইতিহাস বেসড, কিভাবে মানুষের এভলিউশন বা বিবর্তন হচ্ছে এইগুলো নিয়ে। তো বাংলা লেখা, সো এখন তুমি যখন সায়েন্সের একজন স্টুডেন্ট হয়ে এই বাংলা লেখার সাথে তুমি চলে আসবা বা বাংলা লিখতে হবে তোমাকে সায়েন্সের একটা সাবজেক্টে, সেই ক্ষেত্রে দেখা যায় স্টুডেন্টরা এই কোয়েশ্চেনগুলো আসলে ওইভাবে অ্যান্সার করতে চায় না এবং ওই কোয়েশ্চেনগুলো পড়েও না বা ওই টপিকগুলো আসলে ঠিকভাবে পড়েও না। সো যেটা হয় যে এইগুলা থেকে কখনো বোর্ডে কোয়েশ্চেন আসে না, বাট যখন বোর্ডে কোয়েশ্চেন চলে আসে স্টুডেন্টরা ভাবে যে আচ্ছা এটা তোমার পড়ার বাইরে থেকে চলে আসছে। সো সেই সেন্সে আমি বলছি যে কোয়েশ্চেন যদি বেশি কঠিন করতে চায়, কঠিন না বলে এখানে আসলে বলা উচিত যে কোয়েশ্চেন যদি বেশি উল্টাপাল্টা করতে চায় সেই ক্ষেত্রে আমাদের এই জৈব অভিব্যক্তির টপিকটা থেকে কোয়েশ্চেন দিতে পারে। বাট আমাদের ধরে রাখতে পারো 80 থেকে 90% কেসে আমাদের কোয়েশ্চেনটা আসবে জেনেটিক্স বা জীবের বংশগতি। আমরা এতদিন ধরে যে আলোচনাটা করছি, এতদিন ধরে আমাদের লেকচারের যে টপিকগুলো ছিল, তো আমরা এতদিন ধরে যে লেকচারটা পড়ছি জীবের বংশগতি, এই জীবের বংশগতি থেকেই বেসিক্যালি আমাদের রিটেনের কোশ্চেনগুলো চলে আসে। অ্যান্ড কিছু কিছু কেসে এমসিকিউ জৈব অভিব্যক্তি বা এভলিউশনের টপিকটা থেকে দিতে পারে, বাট আমাদের মোস্টলি ধরে রাখতে পারো যে জেনেটিক্স থেকে আমাদের মেইন পড়াটা হয়ে যাবে। সো আমরা আমাদের জেনেটিক্সের যে একটা টপিক বাকি ছিল থ্যালাসেমিয়া, আমরা প্রথমে এই থ্যালাসেমিয়াটা নিয়ে একটু আলোচনা করব। আমরা জেনেটিক ডিসঅর্ডার বা বংশগতির রোগ সম্পর্কে অলরেডি একটা রোগ নিয়ে আমরা আলোচনা করছি, সেটা হচ্ছে কালার ব্লাইন্ডনেস, রাইট? তো আজকে আমরা এইখানে পড়বো হচ্ছে থ্যালাসেমিয়া। এখন কোশ্চেন হচ্ছে থ্যালাসেমিয়া কি জিনিস বা থ্যালাসেমিয়াটা কোথায় হয়? থ্যালাসেমিয়াটা হচ্ছে আমাদের একটা রক্তের ডিজিজ বা ব্লাড ডিসঅর্ডার, ঠিক আছে? রক্তে হয়। থ্যালাসেমিয়াটা কিসে হয়, কোন জিনিসের প্রবলেমের কারণে হয়? রক্তে কিছু একটা হয় বা রক্তে একটা ডিজিজ হয় যেটাকে আমরা বলতেছি থ্যালাসেমিয়া। এখন প্রশ্ন হচ্ছে এই যে রক্তে একটা ডিজিজ হয়, রক্তে আসলে কি হয় সেটা নিয়ে একটু আলোচনা করতে হবে। এখন আমরা জানি কি আমাদের রক্তে 3 ধরনের কণিকা পাওয়া যায়। একটা হচ্ছে আরবিসি বা রেড ব্লাড সেল, একটা হচ্ছে ডাব্লিউবিসি বা হোয়াইট ব্লাড সেল, আর একটা হচ্ছে প্ল্যাটিলেট, রাইট? আর এটা হচ্ছে প্ল্যাটিলেট। বাংলা বললে আরবিসি হচ্ছে লোহিত রক্ত কণিকা, ডাব্লিউবিসি হচ্ছে শ্বেত রক্ত কণিকা, আর প্ল্যাটিলেট হচ্ছে আমাদের অনুচক্রিকা। তো এই যে যে আরবিসি দেখতে পারতেছো, এই আরবিসি বেসিক্যালি লোহিত রক্ত কণিকা। এখন আমরা ছোটবেলা থেকে একটা জিনিস পড়ে আসছি, মনে করে দেখো যে রক্তের রং লাল হয় কেন? রক্তের রং লাল হয় আরবিসিতে উপস্থিত হিমোগ্লোবিন নামক রঞ্জক পদার্থের কারণে। হিমোগ্লোবিন নামক রঞ্জক পদার্থের কারণে, হিমোগ্লোবিন নামক রঞ্জক পদার্থের কারণে। তো এই যে হিমোগ্লোবিন যেটা দেখতেছো, এই হিমোগ্লোবিনের মধ্যে এই গ্লোবিন পার্টটা হচ্ছে একটা প্রোটিন। একটা কি? একটা হচ্ছে প্রোটিন। দেখো আমাদের পড়ার সাথে এটা মিলে যাচ্ছে। সো এটা হচ্ছে আমাদের একটা প্রোটিন, রাইট? আচ্ছা দেখো, আমরা বলছি থ্যালাসেমিয়া রক্তের একটা ডিসঅর্ডার। এখন বলতেছি রক্তের মধ্যে যেই আরবিসি আছে, থ্যালাসেমিয়াটা মেইনলি হয় হচ্ছে আরবিসিতে। আরবিসির কোথায় হয়? আরবিসির হিমোগ্লোবিন
আরো স্পেসিফিক ভাবে বললে এই গ্লোবিনের মধ্যে কিছু প্রবলেম হয়, যার কারণে আমরা এটাকে থ্যালাসেমিয়া হিসেবে বলি। এখন প্রশ্ন হচ্ছে কি সেই প্রবলেম? তাহলে আমরা অনেক কিছু আসলে স্পেসিফিক করে ফেলতে পারলাম যে থ্যালাসেমিয়া রক্তের আরবিসিতে উপস্থিত হিমোগ্লোবিন রিলেটেড একটা ডিসঅর্ডার, এটা আমরা বুঝতে পারতেছি। এখন এটা কিভাবে হয় সেটা একটু দেখি। আমরা যদি একটু এইখানে আসি, আমাদের যে হিমোগ্লোবিনটা আছে, যেই গ্লোবিনটা বললাম বা হিমোগ্লোবিন বললাম, এটা দুই ধরনের হইতে পারে। একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে বিটা, ঠিক আছে? আমাদের লোহিত রক্ত কোষে বা আরবিসিতে দুই ধরনের আমরা এই প্রোটিন পাই। এই যে এখানে যে দেখলাম না হিমোগ্লোবিনের গ্লোবিন প্রোটিন, এটা দুই ভাবে পাওয়া যায়। একটা হচ্ছে আলফা গ্লোবিউলিন প্রোটিন, একটা হচ্ছে আলফা গ্লোবিউলিন প্রোটিন, আরেকটা হচ্ছে বিটা গ্লোবিউলিন প্রোটিন। আরেকটা কি? আরেকটা হচ্ছে বিটা গ্লোবিউলিন প্রোটিন, বিটা গ্লোবিউলিন প্রোটিন, ঠিক আছে? একটা হচ্ছে আলফা গ্লোবিউলিন, একটা হচ্ছে বিটা গ্লোবিউলিন। এই দুই ধরনের প্রোটিন আমরা আরবিসিতে পেয়ে থাকি। কোনো কারণে যদি এই আলফা গ্লোবিউলিন কিংবা বিটা গ্লোবিউলিনের সিনথেসিস বা তৈরি হওয়ার ক্ষেত্রে কোনো ধরনের প্রবলেম হয়, তখন আমরা এটাকে থ্যালাসেমিয়ার আন্ডারে ফেলতে পারি, ঠিক আছে? বেসিক্যালি যেটা হয়, দেখো এটা যেহেতু একটা প্রোটিন, আর প্রোটিন আসলে আলটিমেটলি আমরা বলছি যে ডিএনএ আরএনএ হয়ে প্রোটিন তৈরি হয়, রাইট? তো এইখানে যেই ঘটনাটা ঘটে, আচ্ছা যেই ঘটনা ঘটে তার আগে একটু যদি চিন্তা করো, আমরা বললাম যে এই আলফা গ্লোবিউলিন বা বিটা গ্লোবিউলিন এইটাতে সমস্যা হবে, অর্থাৎ এই প্রোটিনটা সমস্যা হবে। তো এই প্রোটিনটা যদি সমস্যা হয়, তার মানে কি আলটিমেটলি আমার হিমোগ্লোবিনের তৈরির ক্ষেত্রে ব্যাঘাত ঘটবে বা হিমোগ্লোবিন উল্টাপাল্টা ভাবে তৈরি হবে, রাইট? হিমোগ্লোবিন উল্টাপাল্টা ভাবে তৈরি হওয়া মানে কি আরবিসি উল্টাপাল্টা ভাবে তৈরি হওয়া, রাইট? আরবিসি যদি ঠিকভাবে তৈরি না হয়, তার মানে আমার আলটিমেটলি রক্তটাই ঠিকভাবে তৈরি হচ্ছে না। বেসিক্যালি এইভাবেই থ্যালাসেমিয়াটা হয়ে থাকে। এখন আমরা পড়তেছি থ্যালাসেমিয়া হচ্ছে একটা জেনেটিক ডিসঅর্ডার। আমরা জাস্ট এইখানে প্যাথোলজিটা দেখলাম যে থ্যালাসেমিয়ায় কিভাবে বা কোন ওয়েতে আসলে আমাদের ডিসঅর্ডারটা হচ্ছে এইটা। এখন এই যে আমরা জেনেটিক একটা লাইন পড়তেছি, যেটা একটা জেনেটিক ডিসঅর্ডারের মধ্যে আমরা ফেলতেছি থ্যালাসেমিয়াকে, এটা আসলে কিভাবে জেনেটিক ডিসঅর্ডার হচ্ছে সেটা একটু আলোচনা করি। আসো, আমাদের বডিতে যে জেনেটিক ডিসঅর্ডার গুলো হয়, এটা অনেকভাবে হইতে পারে। এর একটা স্পেসিফিক টাইপ হচ্ছে অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার। অটোজোমাল, আচ্ছা বাংলায় লিখি, অটোজোমাল অটোজোমাল রিসেসিভ রিসেসিভ ডিসঅর্ডার। ওকে, আচ্ছা ডিসঅর্ডার, আচ্ছা একটা এই জেনেটিক ডিসঅর্ডারের একটা টাইপ হচ্ছে অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার। আরো অনেক ধরনের আছে, অটোজোমাল ডোমিনেন্ট ডিসঅর্ডার আছে, এক্স লিঙ্কড রিসেসিভ ডিসঅর্ডার আছে, এক্স লিঙ্কড ডোমিনেন্ট ডিসঅর্ডার আছে, ওয়াই লিঙ্কড রিসেসিভ ডিসঅর্ডার আছে, ওয়াই লিঙ্কড ডোমিনেন্ট ডিসঅর্ডার আছে, এরকম অনেক ধরনের হইতে পারে। এর মধ্যে একটা হচ্ছে অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার। তো অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডারের মধ্যে তুমি একটা জিনিস খুব ক্লিয়ারলি বুঝতে পারতেছো, যেহেতু জেনেটিক ডিসঅর্ডার তার মানে জিন বা ক্রোমোজোমে প্রবলেম হবে। নাম দেখে আমি বুঝতে পারতেছি অটোজোমাল রিসেসিভ মানেই হচ্ছে এখানে প্রবলেমটা হবে অটোজোমে। ডিসঅর্ডার মানেও আমি জানি যে ডিসঅর্ডার মানে হচ্ছে যে কোনো ধরনের রোগ, তার মানে এইখানে অটোজোমে একটা রোগ হবে, রাইট? অটোজোমে, নট সেক্স ক্রোমোজোম। ক্রোমোজোম আমরা একটু স্পেসিফিক ভাবে বলতে পারি যে থ্যালাসেমিয়া অটোজোমের একটা ডিসঅর্ডার। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এটাকে রিসেসিভ আমি কেন বলতেছি? দেখো রিসেসিভ মানে কি? রিসেসিভ মানে আমরা অলরেডি পড়ছিলাম, তাই না? যে রিসেসিভ হচ্ছে সেই জিনটাকে বোঝাচ্ছে যেটা হচ্ছে আমার প্রচ্ছন্ন বৈশিষ্ট্য দেখায়। যেটা কি করে? যেটা হচ্ছে আমার প্রচ্ছন্ন বৈশিষ্ট্য শো করে, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য শো করে, রাইট? প্রচ্ছন্ন বৈশিষ্ট্য শো করে বা প্রচ্ছন্ন অবস্থায় থাকতেছে। যেমন আমরা ওই যে মটরশুঁটি গাছের মধ্যে দেখছিলাম অনেকগুলো টাইপ, টি টি টি, ছোট হাতের টি, এরপরে টি
আর এই হচ্ছে টি। তো এইগুলার মধ্যে আমাদের এই ছোট হাতের টিটাই হচ্ছে সেই রিসিসিভ জিনটা, রাইট, বা বলা যায় প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের জন্য দায়ী। এখন প্রচ্ছন্ন যেই জিনটা আছে, এই জিনটা তার সাথে যদি একটা প্রকট জিন থাকে, তার উপস্থিতিকে বৈশিষ্ট্য দেখাইতে পারবে? অবশ্যই পারবে না। এই জন্য এটাকে আমরা রিসিসিভ জিন বলি, যা কিনা প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের জন্য দায়ী। অর্থাৎ যদি মিক্সড অবস্থায় থাকে সেই ক্ষেত্রে ডমিনেন্ট জিনের উপস্থিতিতে সে কোনো বৈশিষ্ট্য দেখাইতে পারবে না। সো অটোজোমাল রিসিসিভ ডিসঅর্ডার, তার মানে আমরা বুঝতে পারি যে আমার এটা যেহেতু রিসিসিভ, তার মানে সে যদি একটা প্রকট জিনের উপস্থিতিতে থাকে, যদি এই জিনটা একটা প্রকট জিনের উপস্থিতিতে থাকে, সে বৈশিষ্ট্য দেখাইতে পারবে না। তার মানে অটোজোমাল রিসিসিভ ডিসঅর্ডার হইতে হইলে অবশ্যই এইখানে জিন দুইটা একত্রে থাকতে হবে, অর্থাৎ প্রচ্ছন্ন জিন দুইটাকে একসাথে থাকতে হবে, রাইট। এই যে ছোট্টটি এরকম অবস্থায় থাকলেই কেবলমাত্র রোগগুলো দেখাইতে পারবে। এই ধরনের রোগকে আমরা বলে থাকি রিসিসিভ, ঠিক আছে। তার মানে যদি দুইটা প্রচ্ছন্ন জিন একসাথে থাকে তখনই শুধুমাত্র রোগ দেখাইতে পারে, সেটাকে আমরা বলি অটোজোমাল রিসিসিভ ডিসঅর্ডার। এই থ্যালাসেমিয়াটা হচ্ছে একটা অটোজোমাল রিসিসিভ ডিসঅর্ডার। তার মানে আমরা বলতে পারি যেহেতু এটা একটা অটোজোমাল রিসিসিভ ডিসঅর্ডার, তার মানে অবশ্যই বাবা এবং মা উভয়কেই এই রোগে আইদার আক্রান্ত হইতে হবে অথবা বাহক হইতে হবে। আইদার কি হইতে হবে? আক্রান্ত হইতে হবে অথবা বাহক হইতে হবে। বাবা মা দুইজনকেই, এইটা একটু মাথায় রাখতে হবে যে আমার বাবা এবং মা দুইজনকে আইদার আক্রান্ত হইতে হবে বা বাহক হইতে হবে। মোস্ট অফ দি কেসে মনে রাখবা বাবা মা বেসিক্যালি বাহক হিসেবে কাজ করে, আক্রান্ত হিসেবে না। কেন আক্রান্ত হিসেবে না সেটা আমরা সামনে আলোচনা করব। মেইনলি বাবা এবং মা যদি বাহক থাকে সেই ক্ষেত্রেই শুধুমাত্র এই রোগটা প্রকাশ পাবে। এখন প্রশ্ন করতে পারো যে ভাইয়া কেন বাহক হইতে হবে? তো আমরা অলরেডি জানি যে এটা একটা রিসিসিভ ডিসঅর্ডার, তার মানে প্রচ্ছন্ন জিনটা ঘটাবে। সো একটা বাচ্চার ক্ষেত্রে এই যে এই কেসটা যদি একটু চিন্তা করো, মটরশুঁটি গাছের ক্ষেত্রে একটা লম্বা গাছ একটা খাটো গাছ ছিল। আমরা কি পাইছিলাম? মটরশুঁটি গাছে একটু আসি, একটা ছিল লম্বা গাছ, একটা ছিল খাটো গাছ, তাই না? আচ্ছা, এরকম একটা অবস্থা দাঁড়াইছিল। এখন এইখানে যেই ব্যাপারটা সেটা হচ্ছে, আমার যদি এই দুইটা জিন, লম্বা এবং খাটোর যে দুইটা জিন আছে, এরা যদি মিক্সড আপ অবস্থায় থাকে লাইক এইরকম, এই ক্ষেত্রে আমার বৈশিষ্ট্যটা পায় লম্বা, তাই তো। আর যখন এরকম হয়ে যাচ্ছে তখন আমার বৈশিষ্ট্যটা হচ্ছে খাটো আকারে পাচ্ছি। তার মানে মিক্সড অবস্থায় সে কোনো খাটো বৈশিষ্ট্যটা শো করতে পারতেছে না, প্রচ্ছন্ন অবস্থায় থাকতেছে। এখন যখন আমরা সবগুলো বিশুদ্ধ লম্বা গাছ এবং খাটো গাছের মধ্যে ক্রস করছিলাম, আচ্ছা ওই মটরশুঁটিতে আমরা না যাই। আচ্ছা, এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে এটা কেন বাহক হইতে হবে বাবা মা দুইজনকে? সো বেসিক্যালি এখানে দেখো, যেহেতু এটা একটা প্রচ্ছন্ন আমাদের রিসিসিভ ডিসঅর্ডার বা প্রচ্ছন্ন জিন প্রকাশ হইতে হবে, তার মানে এই জিন দুইটাকে পেয়ার্ড অবস্থায় থাকতে হবে, একসাথে থাকতে হবে, এইরকম অবস্থায় থাকতে হবে। একসাথে থাকার মানে কি? একটা বাবার কাছ থেকে আসবে, একটা মায়ের কাছ থেকে আসতে হবে। সো যদি আমার আক্রান্ত না থেকে ভালো হয়, মানে প্যারেন্টসের একজন, বাবা মার একজন সুস্থ থাকে, সেই ক্ষেত্রে তো অবশ্যই এই প্রচ্ছন্ন বা নষ্ট জিনটা আসতে পারতেছে না, রাইট। একটা যেটা আমার চেঞ্জ জিন বা আক্রান্ত জিন সেটা তো আসতে পারতেছে না সুস্থ দেহ থেকে। শুধুমাত্র যেই বাবা মা অসুস্থ তাদের দুজনের কাছ থেকেই আমার অসুস্থ জিনটা সন্তানের মধ্যে আসবে। আর দুইটা জিন পেয়ার্ড অবস্থায় না থাকলে থ্যালাসেমিয়া রোগ দেখাইতে পারবে না। দ্যাটস ওয়াই এটাকে আমরা বলতেছি হচ্ছে অটোজোমাল রিসিসিভ ডিসঅর্ডার। তার মানে আমরা বুঝতে পারলাম এখানে কেন আক্রান্ত এবং বাহক, মানে বাবা মাকে আইদার আক্রান্ত হইতে হবে অথবা বাহক হইতে হবে। তো এটা গেল হচ্ছে আমার থ্যালাসেমিয়াকে আমরা অটোজোমাল রিসিসিভ ডিসঅর্ডার বলতেছি। এবার আসো, যে জিনিসটা হচ্ছে থ্যালাসেমিয়ার, তাহলে কি ঘটনা ঘটলো সেটা একটু বলে ফেলি। থ্যালাসেমিয়া আমার রক্তের আরবিসিতে হিমোগ্লোবিনের একটা ডিসঅর্ডার। এটা কিভাবে তৈরি হচ্ছে? এটা আইদার আলফা হিমোগ্লোবিন অথবা বিটা গ্লোবিউলিন প্রোটিন তৈরি করতে ব্যাহত হচ্ছে। কখন হচ্ছে? এটা আমার একটা অটোজোমাল রিসিসিভ ডিসঅর্ডার, অর্থাৎ এই আলফা গ্লোবিউলিন এবং বিটা গ্লোবিউলিন তৈরির জিন বা তৈরির জন্য দায়ী যে ক্রোমোজোমটা আছে, সেই ক্রোমোজোমে যদি কোনো ধরনের ডিসঅর্ডার বা চেঞ্জ আসে, অর্থাৎ এই অবস্থাটা দাঁড়ায় অটোজোমাল রিসিসিভ একটা কেস চলে আসে,
যে কোনো কারণেই হইতে পারে, ঠিক আছে, তখন আমার এই আলফা গ্লোবিউলিন বা বিটা গ্লোবিউলিন ঠিকভাবে প্রডিউস হবে না। আর যখন এটা ঠিকভাবে প্রডিউস হবে না, তখনই আলটিমেটলি আমার থ্যালাসেমিয়া হবে, ঠিক আছে। তাইলে আমরা বলতে পারি যে থ্যালাসেমিয়া হচ্ছে আমার অটোজোমের বা একটা ক্রোমোজোমের একটা ডিসঅর্ডার, যেখানে ক্রোমোজোমের বা রক্তের হিমোগ্লোবিন তৈরি করার জন্য দায়ী জিন আক্রান্ত হয়, ঠিক আছে। তাহলে থ্যালাসেমিয়া মেইনলি আমার হিমোগ্লোবিন তৈরির যে জিনটা আছে, এই আলফা গ্লোবিউলিন বিটা গ্লোবিউলিন তৈরির জন্য যে দায়ী জিনটা আছে, সেই জিনটা আক্রান্ত হবে বা সেই জিনটার মধ্যে ডিসঅর্ডারটা বিলং করবে, ঠিক আছে, সেই জিনটা নষ্ট থাকবে, সেই ক্রোমোজোমটা নষ্ট হবে। তো এই অবস্থায় আমাদের আলফা গ্লোবিউলিন বিটা গ্লোবিউলিন তৈরি ব্যাহত হবে এবং আলটিমেটলি রক্ত ঠিকভাবে তৈরি হবে না। তো এই হচ্ছে আমার অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার এবং থ্যালাসেমিয়ার বেসিক কথাবার্তা। এখন থ্যালাসেমিয়ার ক্ষেত্রে আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে এই যে যদি আমার আলফা গ্লোবিউলিন এই চেইনটা বা হিমোগ্লোবিনের আলফা গ্লোবিউলিন তৈরি করার ক্ষেত্রে দায়ী যে জিনটা, সেটার যদি সমস্যা থাকে, তখন সেটাকে আমরা বলি আলফা থ্যালাসেমিয়া। কি বলি? আলফা থ্যালাসেমিয়া, আলফা থ্যালাসেমিয়া, আলফা থ্যালাসেমিয়া, থ্যালাসেমিয়া। আর যদি বিটা গ্লোবিউলিন তৈরির জন্য দায়ী জিনের প্রবলেম থাকে বা ক্রোমোজোমের প্রবলেম থাকে, তখন সেটাকে আমরা বলি বিটা থ্যালাসেমিয়া। কি বলি ভাই? বিটা থ্যালাসেমিয়া, থ্যালাসেমিয়া। তাইলে আমরা দুইটা পাচ্ছি, একটা হচ্ছে আলফা থ্যালাসেমিয়া, একটা হচ্ছে বিটা থ্যালাসেমিয়া। বিটা থ্যালাসেমিয়ার আরেকটা নাম আছে কুলির থ্যালাসেমিয়া, ঠিক আছে, কুলির থ্যালাসেমিয়া, কুলির থ্যালাসেমিয়া। এই নামটাতে কয়েকটা স্টার মার্ক দাও, থ্যালাসেমিয়া, বহুবার এমসিকিউ এইটা আসছে, ঠিক আছে, থ্যালাসেমিয়া স্টার মার্ক দাও, বহুবার আসছে এটা, ঠিক আছে। কুলির থ্যালাসেমিয়া কাকে বলা হয় বা বিটা থ্যালাসেমিয়ার অপর নাম কি? কুলির থ্যালাসেমিয়া, ঠিক আছে। আচ্ছা, এটা তাহলে আমার একটা টাইপের মধ্যে যাচ্ছে, আলফা এবং বিটা থ্যালাসেমিয়ার মধ্যে আরো একটা টাইপ আছে, ওই যে আমরা দেখছো। আচ্ছা, ওইটা আমি যাওয়ার আগে আমরা একটু দেখি থ্যালাসেমিয়া কিভাবে সন্তানকে আক্রান্ত করতেছে। হ্যাঁ, কিভাবে সন্তানকে আক্রান্ত করতেছে। এই যে ছবিটা, এই ছবিটা আমরা একটু এক্সপ্লেইন করব, তোমাদের পরীক্ষা আসলে এই ছবিটা দেওয়ার ট্রাই করবো। ছবি না, বেসিক্যালি ওই যে চিকার বোর্ড যেটা দিয়ে আমরা ক্রস করি, সেটাকে আমরা এখানে নিয়ে আসবো। খেয়াল করে দেখো, দুইজনই আক্রান্ত, মানে আক্রান্ত অ্যাজ ইন বাহক। হ্যাঁ, দুইজনই হচ্ছে আমার বাহক, মাও বাহক বাবাও বাহক। এটা কিসের ডিসঅর্ডার? আমরা পড়ছি এটা অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার। তার মানে ধরো আমার এটা একটা মেইল আর এটা হচ্ছে আমার একটা ফিমেল, কেমন? আচ্ছা, মেইল আর ফিমেল। আচ্ছা, এখন এই মেইলও বাহক, ফিমেলও বাহক, অর্থাৎ দুইজনের মধ্যেই ডিজিজটা আছে। কোথায় হয় এই ডিজিজটা? এই ডিজিজটা মেইনলি হবে হচ্ছে অটোজোমে। সো আমরা বলছি দুইজনই বাহক, তো ধরে নেই আমার মেইলের যে অটোজোমটা আছে সেটা এই আর এবং আর অবস্থায় বিলং করতেছে, হ্যাঁ, আর ফিমেলের ক্ষেত্রেও আর এবং আর এই অবস্থায় বিলং করতেছে। তো এইখানে আমরা বড় আর দিয়ে বোঝাচ্ছি এই জিনটা ভালো। আমরা তো জানি ক্রোমোজোম সব পেয়ারে থাকে, তাই না? সো এই পেয়ারের একটা ক্রোমোজোম ভালো, একটা হচ্ছে আক্রান্ত, একটা ক্রোমোজোম ভালো আর একটা হচ্ছে আক্রান্ত। আমরা কি বলছিলাম ভাইয়া? আমরা বলছিলাম যে রোগ প্রকাশের জন্য দুইটাকে আসলে একসাথে পেয়ার্ড অবস্থায় থাকতে হয়। তার মানে শুধুমাত্র রোগ তখনই প্রকাশ হবে যদি জিনটা এইরকম অবস্থায় থাকতো, এরকম পেয়ার্ড অবস্থায় থাকলে তখন হইতো, কারণ এটা রিসিসিভ অর্থাৎ প্রচ্ছন্ন জিনটার জন্য তাই, আর এই প্রচ্ছন্ন অবস্থাতেই প্রকাশ পাবে। সো যদি এই পেয়ার্ড অবস্থায় থাকতো তাইলেই শুধুমাত্র রোগটা দেখাইতো। এখন যেহেতু পেয়ার্ড অবস্থায় নাই, একটা ভালো জিন আছে একটা খারাপ জিন, বা একটা ভালো ক্রোমোজোম আছে একটা খারাপ ক্রোমোজোম আছে, তার মানে এরা রোগটা প্রকাশ করবে না, এরা রোগটা জাস্ট বহন করবে। এই জন্য এদেরকে বলা হয় ক্যারিয়ার বা বাহক। অর্থাৎ আমার এইখানে মা এবং বাবা অর্থাৎ মেল এবং ফিমেল দুইজনই এখানে কি, দুইজনই হচ্ছে আমার বাহক। তো এদের এরপরে ধরো বিয়ে শাদী হয়ে গেল, বিয়ে শাদী হওয়ার পর এদের যখন বাচ্চা কাচ্চা হবে, দেখো তো কি কি দাঁড়াচ্ছে। বাচ্চা কাচ্চা হওয়ার পর অনেকগুলো অবস্থা তৈরি হবে, বড় হাতের আর বড় হাতের আর, বড় হাতের আর ছোট হাতের আর, এইটা এইটা এবং ফাইনালি এই, তাই তো?
তো আমরা কি কি টাইপ গুলো পাচ্ছি একটু খেয়াল করো। আমরা পাচ্ছি আর 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 একদম লাস্টের এই যে এইটা আর এটা যখন মিলবে তখন আমরা পাচ্ছি আর এবং আর। ঠিক আছে, তাইলে আমার এই বাহক মা বাবার মধ্যে যখন আমি বিয়ে হইল, বিয়ে হওয়ার পর তারা যখন সন্তান জন্ম দিবে, তাদের সন্তানের ক্রোমোজোম গুলো টাইপ কিরকম হবে? এই 4টা টাইপের যে কোনোটা হইতে পারে। ঠিক আছে, তার মানে আমরা বলতে পারি একটা সন্তান হবে, ধরো 4টা সন্তান তাদের হইছে, 4টা সন্তান হইছে, ঠিক আছে, 4টা সন্তানের একটা সন্তান হবে একদম নর্মাল, কোনো তার ডিসঅর্ডার নাই। ঠিক আছে, 2টা সন্তান হবে হচ্ছে বাহক, দেখা যাচ্ছে এই যে দেখো, একটা ভালো জিন একটা খারাপ জিন, মানে একটা ভালো ক্রোমোজোম একটা খারাপ ক্রোমোজোম। তার মানে এই দুইটা মিলে আলটিমেটলি কি হবে? এরা বাহক হিসেবে কাজ করবে। এরা কি করবে? বাহক হিসেবে কাজ করবে। ঠিক আছে, এরা বাহক হিসেবে কাজ করবে। ঠিক আছে, আচ্ছা, আর এই যে লাস্টের যে পেয়ারটা, এইটা দেখো 2টা আক্রান্ত জিন একসাথে বসে আছে, 2টা আক্রান্ত জিন বা 2টা আক্রান্ত ক্রোমোজোম একসাথে আছে, তার মানে এইটা হবে হচ্ছে আমার আক্রান্ত শিশু। তার মানে আমার যদি 4টা সন্তান হয়, 4টা সন্তানের মধ্যে একটা হবে নর্মাল, 2টা হবে হচ্ছে বাহক, একটা হবে আক্রান্ত। দ্যাট মিনস আমার 4 সন্তান যদি হয়, অর্থাৎ এইরকম যদি 2টা বাহক মা বাবার বিয়ে হয়, বিয়ে হইলে আমার 25% সন্তান হবে নর্মাল, 50% পোলাপান হবে হচ্ছে বাহক, আর 25% পোলাপান হবে হচ্ছে আক্রান্ত। ঠিক আছে, তো এই যে জিনিসটা, এইটা হচ্ছে আমাদের মেইনলি থ্যালাসেমিয়ায় এইভাবে হয়ে থাকে। শুধুমাত্র এই একজন বাদ বাকিরা কিন্তু নর্মাল লাইফ লিড করতে পারবে। ঠিক আছে, বাট যে আক্রান্ত সে আলটিমেটলি আমার এই থ্যালাসেমিয়ার যে সাইন সিমটম গুলো আছে, যেই রক্তের বিভিন্ন ডিসঅর্ডার দেখা যায়, থ্যালাসেমিয়া খুব কমনলি দেখা যায় যে বাচ্চা হচ্ছে অ্যানিমিক হয় বা একটা ফ্যাকাশে ভাব শরীরের মধ্যে চলে আসে, একদম জন্মের পরপরই দেখা যায়। ঠিক আছে, তো এই থ্যালাসেমিয়া এই ক্যারেক্টারিস্টিক্স গুলো শুধুমাত্র এই আক্রান্ত বাচ্চাটা শো করবে, আমার নর্মাল কিংবা বাহক কেউই কিন্তু এটা শো করবে না। এটা মাথায় রাখতে হবে। সো আমাদের পরীক্ষায় যদি আসে, আমাদেরকে এই চেকার বোর্ডটা দিয়ে এক্সপ্লেইন করতে হবে যে থ্যালাসেমিয়ায় যদি 2জন বাহক থাকে, সেই ক্ষেত্রে বাহক বাবা মার যদি বিয়ে হয়, তাদের সন্তান একজন হবে নর্মাল, 2জন হবে বাহক, একজন হবে আক্রান্ত। 4 সন্তানের মধ্যে এইরকম ভাবে যাবে 25, 50, 25। আচ্ছা, এইটা একটা জিনিস গেল। এখন এইটা বলার কারণ হচ্ছে আমরা এই আলফা থ্যালাসেমিয়া বিটা থ্যালাসেমিয়া একটা টাইপ পড়ছিলাম, এইখানে দেখো আমরা পাচ্ছি একটা হচ্ছে বাহক আর একটা আক্রান্ত। দেখো বাহক যে, সে সাইন সিমটম কিন্তু দেখাবে না, অর্থাৎ রোগের কোনো যেই একটা স্বাভাবিক রোগ হইলে, ধরো তোমার ডেঙ্গু হইছে, ডেঙ্গু হইলেই কি হবে? তোমার ডেঙ্গু হইলে জ্বর হবে, গা ব্যথা করবে, রাইট? এই যে সিমটম গুলো, গায়ে র্যাশ আসবে, এরকম কিছু সিমটম দেখা দেয় ডেঙ্গু হইলে, রাইট? এখন যে বাহক, তার কিন্তু এরকম কোনো সিমটম দেখা দিবে না, থ্যালাসেমিয়ার কোনো উপসর্গ তার মধ্যে নাই, সে একদম নর্মাল একটা স্বাভাবিক লাইফ লিড করবে। ঠিক আছে, একদম কমপ্লিটলি স্বাভাবিক একটা লাইফ লিড করবে। সো তার মধ্যে কোনো সাইন সিমটম নাই, কিন্তু প্রবলেম হচ্ছে এই বান্দা থ্যালাসেমিয়াটা ছড়াইতে পারে, তার শরীরে কোনো থ্যালাসেমিয়ার উপসর্গ নাই, কিন্তু সে পরবর্তী প্রজন্মে অর্থাৎ তার সন্তানের মধ্যে সে এই রোগটা ছড়াই দিতে পারে। তার মানে তার সাইন সিমটম না থাকলেও সে কিন্তু আসলে এখানে আক্রান্তই বলা চলে, রাইট? যেহেতু সে ছড়াই দিচ্ছে, আক্রান্ত না বলে আমরা এই জন্য এটাকে বলি বাহক। ঠিক আছে, তার মানে এই জেনেটিক ডিসঅর্ডার গুলোকে আমরা 2টা ওয়েতে আমরা সিগনিফাই করতে পারতেছি, একটা হচ্ছে বাহক আর একটা হচ্ছে আক্রান্ত। যারা এই সাইন সিমটম দেখায় না কিন্তু পরবর্তী প্রজন্মে রোগটা ক্যারি করে নিয়ে যায়, তাদেরকে বলি বাহক। আর যারা হচ্ছে সাইন সিমটম সহ শো করে, তাদেরকে বলা হয় আক্রান্ত। ঠিক আছে, সো যারা হচ্ছে বাহক হিসাবে থাকে, তাদের মানে থ্যালাসেমিয়ার ক্ষেত্রে যারা বাহক, তাদেরকে আমরা বলি মাইনর থ্যালাসেমিয়া, মাইনর বা থ্যালাসেমিয়া মাইনর, মাইনর থ্যালাসেমিয়া না বলে থ্যালাসেমিয়া মাইনর বলি, থ্যালাসেমিয়া মাইনর
আর যাদের হচ্ছে আক্রান্ত হয়, ওই উঠে গেল, আচ্ছা, থ্যালাসেমিয়া মাইনর, আর যারা হচ্ছে আক্রান্ত হয় তাদেরকে আমরা বলবো থ্যালাসেমিয়া মেজর। ঠিক আছে, থ্যালাসেমিয়া মেজর। ওকে, থ্যালাসেমিয়া মাইনর আর থ্যালাসেমিয়া মেজর। যারা বাহক তারা থ্যালাসেমিয়া মেজর মাইনর, যারা হচ্ছে আক্রান্ত তারা হচ্ছে থ্যালাসেমিয়া মেজর। তাহলে আমরা থ্যালাসেমিয়ার দুইটা টাইপ পাইলাম, একটা আলফা থ্যালাসেমিয়া, একটা বিটা থ্যালাসেমিয়া, আর থ্যালাসেমিয়া মাইনর, থ্যালাসেমিয়া মেজর। সো এইখানে আমরা থ্যালাসেমিয়া নিয়ে অনেক কিছু বললাম। একটা জিনিস মাথায় রাখবা, থ্যালাসেমিয়ার কিন্তু প্রিভিলেন্স অনেক বেশি, মানে হওয়ার রেট, আমি যদি ভুল না করি 7,000 জনের মধ্যে একজন সন্তান থ্যালাসেমিয়ায় আক্রান্ত হয়। আচ্ছা, আরেকটা জিনিস, থ্যালাসেমিয়া কাদের মধ্যে বেশি হয় এটা একটু জানবা, যাদের কাজিন ম্যারেজ হয়। ঠিক আছে, অর্থাৎ মামাতো ভাই বোন বা হচ্ছে চাচাতো ভাই বোন, ফুফাতো মামাতো ভাই বোন, এরকম অনেকের সাথে অনেক জায়গাতেই বিয়ে হয়। দেখবা ফেসবুক খুললেই চিটাং নিয়ে মিম দিয়ে ভর্তি, যে কাজিন ম্যারেজ। হ্যাঁ, তো এই যে যাদের হচ্ছে এরকম কাজিন ম্যারেজ হয়, তাদের ক্ষেত্রে এই জেনেটিক ডিসঅর্ডার গুলো হওয়ার পসিবিলিটি ভেরি হাই, অ্যান্ড থ্যালাসেমিয়া ইজ ওয়ান অফ দেম, যেখানে তোমার যদি কাজিন ম্যারেজ হয় এটা হওয়ার পসিবিলিটি থাকে। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা একটু একটা জিনিস একটু বলছিলাম যে এইখানে পড়ানোর সময় যে আক্রান্ত অথবা বাহক হইতে হয়, বাট আমরা বলছিলাম মোস্ট অফ দ্য কেসে বাবা মা বাহক হয়, আক্রান্ত হয় না। কেন এই কথাটা বলছিলাম সেটার এক্সপ্লেনেশনে আমরা যাব। হ্যাঁ, মানে এটা জেনারেল সেন্সে বলা ঠিক না, হ্যাঁ, কেন, বাট এটা আমি কেন বলছিলাম সেটা আমি বলবো। কেন এটা বলতেছি আক্রান্ত হয়, মানে বাহক হয় মোস্ট অফ দি কেসেসে, আক্রান্ত কেন না সেটাতে আমরা যাব। তো এখন একটু আসি যে আমার থ্যালাসেমিয়ার ক্ষেত্রে, থ্যালাসেমিয়া তো হয়ে গেল, এখন থ্যালাসেমিয়ার ক্ষেত্রে আসলে এটা ডায়াগনোসিসটা কি, বা সন্তানের মধ্যে কি কি ধরনের ডিজিজ দেখা দেয়, বা আমি এখানে কিভাবে এটা ডিটেক্ট করতে পারি। তো থ্যালাসেমিয়ার ক্ষেত্রে যেটা খুব কমনলি দেখা যায়, সন্তান জন্ম হওয়ার পরপরই বাচ্চার যে থ্যালাসেমিয়া আছে সেইটা দেখা যায়, এবং আমরা হচ্ছে বিভিন্ন টেস্ট করি, রক্তে বিভিন্ন টেস্ট করে এই জিনিসটা আমরা ডিটেক্ট করতে পারি। ওই ডিটেলস আমি না যাই, বাট যেটা হয় যখন একটা সন্তান তোমার কাছে আসে, মানে সন্তান না, যখন একটা বাচ্চা আসে তোমার কাছে, বাচ্চা আসার পরে ডক্টর খুব কমনলি বাচ্চাকে দেখেই বলে দিতে পারে যে এই বাচ্চার থ্যালাসেমিয়া আছে। মানে আমরা দেখেই বলে দিতে পারি। কেন পারি? কারণ থ্যালাসেমিয়ার কিছু একদম কমন ফিচার আছে যেগুলা এই থ্যালাসেমিয়ার বাচ্চাদের হয়ে থাকে। ঠিক আছে, যেমন চেহারাটা একটু চ্যাপ্টা থাকে, তারপরে হচ্ছে চুলগুলো একটু কেমন যেন থাকে। এটা আমি এখন আসলে সামনাসামনি না দেখলে এটা তোমাদের জন্য এক্সপ্লেইন করা, মানে আমার জন্য তোমাদেরকে এক্সপ্লেইন করে বোঝানোটা টাফ। বাট হ্যাঁ, এটা জেনে রাখো যে থ্যালাসেমিয়ার ক্ষেত্রে থ্যালাসেমিয়ার বাচ্চাদেরকে ক্লিনিক্যালি ডায়াগনোসিস করা সম্ভব। ক্লিনিক্যালি ডায়াগনোসিস মানে দেখেই ডায়াগনোসিস করাটা সম্ভব। আচ্ছা, এবং এটা একদম আর্লি এজে, অর্থাৎ চাইল্ডহুড অবস্থাতেই এটা আসলে ডিটেক্ট হয়ে যায়। আমরা যখন খুব অল্প কিছু টেস্টের মাধ্যমে থ্যালাসেমিয়া আছে কিনা সেটা আমরা ডিটেক্ট করে ফেলতে পারি। এবং থ্যালাসেমিয়ার ক্ষেত্রে খুব কমনলি রক্ত শূন্যতা হয়। আর যেহেতু আমার এইখানে মেইনলি এই হিমোগ্লোবিনেই সমস্যা, হ্যাঁ, এই হিমোগ্লোবিনটাতে সমস্যা, তার মানে আরবিসিতে সমস্যা, আলটিমেটলি রক্তে সমস্যা। এখন এই যে রক্ত আমার ফুল বডি আসলে মেইনটেইনই করতেছে রক্ত, তাই না? তো রক্তে যদি প্রবলেম হয় আলটিমেটলি আমার জন্য বেঁচে থাকাটা টাফ, রাইট? কারণ আমার সবকিছু রক্ত দিয়ে নিয়ন্ত্রিত হচ্ছে। তো এই ক্ষেত্রে আসলে তাই হয়। এইখানে যেহেতু রক্তের মধ্যে প্রবলেম থাকে, এটার আসলে কোনো ট্রিটমেন্ট নাই, কারণ তুমি এখানে ট্রিটমেন্ট করতে পারবে না, এটা জেনেটিক অবস্থা। তোমার যেই হিমোগ্লোবিন তৈরি করতে হবে, আমরা জানি আরবিসির টাইম হচ্ছে 120 দিন, তার মানে 120 দিন পরে আবার নতুন করে তোমাকে হচ্ছে রক্ত তৈরি করতে হবে। কিন্তু এখানে রক্ত কিন্তু তৈরি হচ্ছে, সমস্যা নাই, রক্ত তৈরি হচ্ছে, বাট ডিফেক্টিভ রক্ত তৈরি হচ্ছে। অর্থাৎ রক্ত, নর্মাল রক্ত যেরকম ওই রকম রক্ত তৈরি হচ্ছে না। তার মানে আমার বডি প্রতিনিয়তই খালি ডিফেক্টিভ রক্ত তৈরি করতেছে। সো ডিফেক্টিভ রক্ত ঠিকভাবে কাজ করতে পারবে না, রাইট? তো এই ক্ষেত্রে থ্যালাসেমিয়ার কোনো ট্রিটমেন্ট সেইভাবে নাই। থ্যালাসেমিয়ার ক্ষেত্রে ট্রিটমেন্ট বলতে আমরা হচ্ছে 3 মাস পর পর ব্লাড দিতে হয়, পুরো ব্লাড দিয়ে মোটামুটি যেই কাজগুলো সেগুলা করে। এবং সিমটোমেটিক যদি আমার জ্বর আসে তখন জ্বরের ওষুধ খাইতে হবে,
এবং ঠান্ডা থাকলে ঠান্ডার ওষুধ, জন্ডিস থাকলে জন্ডিসের, এরকম সিমটম অনুযায়ী আমাদেরকে ট্রিটমেন্টটা নিতে হবে, ঠিক আছে? বাট আলাদা করে যে আমি ডিটেইল একদম থ্যালাসেমিয়ার ডেডিকেটেড কোনো ট্রিটমেন্ট, এরকম ট্রিটমেন্ট নাই। অ্যান্ড থ্যালাসেমিয়ার ক্ষেত্রে খুব কমনলি যেটা হয়, আমাদের থার্ড ডেকেড ধরে রাখা যায়, অর্থাৎ 30-র উপরে, হ্যাঁ 30 বছর বয়সের উপরে, মোর দেন 30, হ্যাঁ সাইনটা ওই পাশে দেখি, মোর দেন 30 এই অবস্থায় 30 থেকে 40-এর মধ্যে আসলে মানুষটা মারা যায়, এবং এটা তাকে জানাই দেওয়া হয় যে আপনি 30 বছরের মানে মধ্যেই আসলে আপনি এক্সপায়ার করে যাবেন, বা 30 বছর বয়সের মধ্যে আপনি মারা যাবেন, এটা পেশেন্টকে জানাই দেওয়া হয়। তো যেটা বলতেছিলাম যে এই জায়গাটাতে মেইনলি বাহকের মাধ্যমে রোগটা যায়, আক্রান্তদের মাধ্যমে যায় না। কেন বলতেছিলাম সেটা দেখো, যে আক্রান্ত সে কিন্তু জানে যে সে 30 বছরের মধ্যে, বা বয়স যখন 30 পার হবে তারপরেই সে মারা যাবে, রাইট? এখন এইরকম অবস্থায় আমাকে বলো তো, যখন তোমার বয়স, তুমি জানতেছো যে তুমি 30 বছরের পর তুমি মারা যাবা, আদৌ কি এরকম একটা মানুষের সাথে কারো বিয়ে হবে? বা আমি যদি জানি যে আমি 30 বছরের পর আমি বাঁচবো না, আমি নিজে কি কখনো একটা মেয়েকে অ্যাপ্রোচ করবো যে বিয়ে শাদী করার জন্য? অবশ্যই না। সো এই ক্ষেত্রে যেটা হয় যে যারা আক্রান্ত তারা আসলে আনমেরিড থাকে, বা তারা বিয়ে শাদী করে না, খুব কমন এগুলো, একদম মানে অবাক হওয়ার কিছু নাই, এই জিনিসপত্রগুলো খুব কমন। তোমার আশপাশে যদি কোনো থ্যালাসেমিয়ার পেশেন্ট থাকে দেখতে পারো, এবং এই মানুষগুলো ধরো তুমি যাদেরকে চিনবা বা থ্যালাসেমিয়ার পেশেন্ট দেখবা যে তারা ডিপ্রেসড হয় না, বা তাদের ডিপ্রেশনের কিছু নেই, কারণ তারা জানে যে আলটিমেটলি আমার লাইফের ফেটটা হচ্ছে আমি হয়তো খুব আর্লি এজে আমি মারা যাব। সো এই যে জিনিসটা, এটার জন্য তারা দেখা যায় যে যতদিন বাঁচে নিজের মতন একটা লাইফ লিড করার চেষ্টা করে, হাসি খুশি থাকে। সো এইভাবে আসলে থ্যালাসেমিয়া আলটিমেটলি যেহেতু 30 বছরের মধ্যেই একটা পেশেন্ট মারা যায়, তো এই ক্ষেত্রে এই আক্রান্তদের দিয়ে পরবর্তী প্রজন্মে রোগটা যাওয়াটা টাফ। মেইনলি যে বাহক, এই বান্দা কিন্তু কোনোভাবেই মানে সন্তানের মধ্যে রোগ প্রবেশ করাইতে পারবে না, হ্যাঁ মানে সরি, রোগ প্রবেশ করাইতে পারবে না বলতেছি, বাহক সে সাইন সিমটম দেখাবে না, কিন্তু রোগটা প্রবেশ করাবে, ঠিক আছে? এখন এই হচ্ছে আমাদের থ্যালাসেমিয়া নিয়ে একদম ডিটেইল আলোচনা। থ্যালাসেমিয়ায় আমাদের এর থেকে বেশি কিছু আসলে লাগবে না, হ্যাঁ থ্যালাসেমিয়া আমরা যা পড়ছি তোমাদের রিটেনে, এর থেকে বেশি কিছু লাগবে না। এখন আমরা একটু এই থ্যালাসেমিয়ার পড়াটা একটু বয়ে যাব, আমরা জৈব অভিব্যক্তি যে পড়াটা আছে ওইটাও আসলে আমরা বই থেকেই পড়বো। যেটা বলতেছিলাম যে জৈব অভিব্যক্তির পড়াশোনাগুলো বেসিক্যালি আমাদের গল্পের মতন করে আমরা পড়বো, এবং এইখানে আলাদা করে তোমাদের বোঝানোর মতন কিছু নাই, আমরা জাস্ট একটু গল্পের ছলে যা যা আছে এগুলো নিয়ে একটু আলোচনা করবো। তো আমরা একটু দেখি থ্যালাসেমিয়া যা পড়লাম এই জিনিসপত্রগুলো এখানে আছে কিনা। তো প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে, আমরা একটু বড় করি, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ এই যে দেখো, থ্যালাসেমিয়া রক্তের লোহিত রক্ত কোষের এক ধরনের অস্বাভাবিকতা জনিত রোগ, অলরেডি জানছি। এই অবস্থায় লোহিত রক্ত কণিকাগুলো নষ্ট হয়ে যায়, ফলে রোগী রক্ত শূন্যতায় ভোগে, এটাও আমরা বলে ফেলছি, রাইট? আচ্ছা, এরপরে দেখো প্রিভিলেন্সও বলছি 7,000 শিশুর মধ্যে, যেটা নিয়ে আমি একটু কনফিউজ ছিলাম যে এক বছরে 7,000 শিশু হচ্ছে থ্যালাসেমিয়া রোগ নিয়ে জন্মায় না, আমি ভুল বলছিলাম, আমি 7,000-এ একজন বলছিলাম, বাট এটা বেসিক্যালি প্রতি বছর 7,000 সন্তান পাওয়া যায়, এবং এটা হচ্ছে একটা অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার, এটাও আমরা বলে ফেলছি। বাবা মা দুইজনকে এই রোগের বাহক অথবা আক্রান্ত হইতে হবে, এইটা বলছি। খালাতো মামাতো ভাই বোন, এটাও বলে ফেলছি। আচ্ছা, যেটা বলি নাই সেটা একটু আসি, নিচের দিকে যাই। হ্যাঁ দেখো, লোহিত রক্ত কণিকায় দুই ধরনের প্রোটিন পাওয়া যায়, বা প্রোটিন দিয়ে তৈরি। একটা হচ্ছে আমার আলফা গ্লোবিউলিন, বিটা গ্লোবিউলিন, এগুলো আমরা বলে ফেলছি। একটা জায়গায় একটু পড়বা, সেটা হচ্ছে এই যে আলফা গ্লোবিউলিন তৈরির জিন অনুপস্থিত থাকে, অর্থাৎ আলফা গ্লোবিউলিন তৈরি হয় না ঠিকভাবে। এইটা কই কই পাওয়া যায়? দক্ষিণ পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য, চীন ও আফ্রিকার জনগণের মধ্যে বেশি পাওয়া যায় আলফা থ্যালাসেমিয়া। ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ, এইটা মাথায় রাখবা যে এটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, ঠিক আছে? একইভাবে বিটা থ্যালাসেমিয়া
হচ্ছে আমার বিটা গ্লোবিউলিনের সমস্যার কারণে হবে। এটাকেও কুলির থ্যালাসেমিয়া বলা হয়। আর এটা হচ্ছে ভূমধ্যসাগরীয় এলাকায় এটা বেশি দেখা যায়, ঠিক আছে। এছাড়াও আফ্রিকা, আমেরিকা, চীন, এশিয়াদের মধ্যেও এই জিনিসপত্রগুলো থাকে, ঠিক আছে। প্রাপ্তির উপর ভিত্তি করে থ্যালাসেমিয়া মেজর, থ্যালাসেমিয়া মাইনর বলা হয়ে থাকে। আর এরপরে কি, এরপরে হচ্ছে আমরা একটু যদি নিচের দিকে আসি, আমরা এই চেকার বোর্ড দিয়ে চার্টটা দেখাই দিয়েছিলাম, এই যে আর 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 দিয়ে, একটা হচ্ছে আক্রান্ত, 2 জন বাহক, 1 জন সুস্থ, এটাও আমরা বলে ফেলছি। আর লক্ষণের মধ্যে যেটা বললাম যে চিকিৎসা, সাধারণত এটার মধ্যে রক্ত প্রদান করতে হবে এবং হচ্ছে আমাদের আলটিমেটলি যদি হচ্ছে যে ডিজিজগুলো আসবে সেই অনুযায়ী ট্রিটমেন্ট নিতে হবে। এটাই হচ্ছে আমাদের এখানকার মেইনলি হচ্ছে ট্রিটমেন্ট প্ল্যান বা চিকিৎসা থ্যালাসেমিয়ার। আসলে থ্যালাসেমিয়ার কোনো চিকিৎসা নাই। আর এই যে 30 বছরের বেশি বেঁচে থাকার সম্ভাবনা কম, থার্ড ডেকেডেই বলা হয় যে আসলে মারা যাবে। তো এই হচ্ছে আমাদের থ্যালাসেমিয়া রিলেটেড পড়া। আমাদের মোটামুটি এই চ্যাপ্টারে রিটেন রিলেটেড যা যা ছিল আমরা সব কভার করে ফেলছি। এখন আমাদেরকে পড়তে হবে জৈব অভিব্যক্তি, ঠিক আছে। তো জৈব অভিব্যক্তি তত্ত্ব এইটা খুবই মানে বাংলা পড়াশোনা বলতে পারো, একদম রিডিং দিলেই এটা মনে থাকবে। আমি তোমাদেরকে বলবো যে এটা অ্যাটলিস্ট একবার রিডিং দিও। ম্যাক্সিমাম পোলাপান এই জিনিস আসলে পড়ে না, বাট এটা একটু রিডিং দিয়ে রাখো। আমি জাস্ট একটু গল্পে গল্পে এটা যে টপিকগুলো আছে এটা নিয়ে হালকা ছোট্ট করে একটু আলোচনা করব, ডিটেইল যাব না। এটার ক্ষেত্রে আসলে ডিটেইল যাওয়ার কিছু নাই, টাইম নষ্ট করার কোনো দরকার নেই। আচ্ছা, সো জৈব অভিব্যক্তি মানে কি, বা জৈব অভিব্যক্তি বলতে আসলে কি বোঝায়, জৈব অভিব্যক্তির তত্ত্ব মানে কি? সো জৈব অভিব্যক্তি মানে হচ্ছে, আমি যদি সহজে বলি, এটা হচ্ছে এভলিউশন বা বিবর্তনের একটা তত্ত্বকে ইন্ডিকেট করতেছে। এখন বিবর্তন বলতে কি বোঝায়? বিবর্তন বলতে বোঝায় যে কালের পরাক্রমে অর্থাৎ সময়ের পরাক্রমে আমাদের যে কোনো প্রাণীর, বিভিন্ন ধরনের, শুধু প্রাণী না, বিভিন্ন উদ্ভিদ অর্থাৎ জীব জগতের পরিবর্তন হচ্ছে। এই জিনিসটাকে আমরা বলে থাকি এভলিউশন বা জৈব অভিব্যক্তি। তো যেটা হয়েছিল, একটা সময় মানুষের ধারণা ছিল পৃথিবীর একদম শুরু থেকে আমরা যদি চিন্তা করি, সেই ক্ষেত্রে তাদের ধারণা ছিল যে পৃথিবীতে আসলে মানুষের কোনো বিবর্তন হয় নাই, মানুষ না, কোনো প্রাণীর কোনো বিবর্তন হয় নাই। অর্থাৎ পৃথিবীর সৃষ্টি শুরুতে প্রাণী যেরকম ছিল এখন পর্যন্ত তারা সিমিলার বা তারা সেম ওয়েতে বিলং করতেছে, অর্থাৎ অপরিবর্তিত। কিন্তু পরবর্তীতে এই বিজ্ঞানী জেনোফেন, একটু মার্ক করে দেই নামগুলো আসলে এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, হ্যাঁ। পরবর্তীতে এই যে জেনোফেন নামক একজন বিজ্ঞানী প্রথম হচ্ছে কিছু ফসিল আবিষ্কার করে। ফসিল মানে কি? ফসিল মানে হচ্ছে জীবাশ্ম, রাইট? জীবাশ্ম বলতে সহজ ভাষায় বলতে পারো যে মাটির নিচে কোনো একটা পূর্ববর্তী আমলের অনেক আগের একটা জীবের অংশ বিশেষ পাওয়া গেছে, ঠিক আছে। এইটাকে আমরা বলে থাকি হচ্ছে ফসিল। তো এই জেনোফেন কি পাইলো? জেনোফেন হচ্ছে মাটির নিচে এরকম জীবাশ্ম পাইছে। এন্ড যখন জীবাশ্ম পাইলো, জীবাশ্ম পাওয়ার মাধ্যমে উনি বুঝতে পারলো যে এই যে পৃথিবীতে যে প্রাণীগুলো আছে বা পৃথিবীতে যে জীবদেহ গুলা পাওয়া যাচ্ছে, এগুলার আকার আগে একরকম ছিল, এখন ডিফারেন্ট হয়ে গেছে বা এখন চেঞ্জ হয়ে গেছে। এইটার মাধ্যমে আসলে জৈব অভিব্যক্তি বা আমাদের এভলিউশনের ধারাটার সূচনা ঘটে, ঠিক আছে। তো এই যে নামের একজন বিজ্ঞানী প্রথম কতগুলো জীবাশ্ম আবিষ্কার করেন, তিনি জীবদেহের আকার অপরিবর্তনীয় নয়, অর্থাৎ অতীত এবং বর্তমান যুগের জীবদেহের গঠনে যথেষ্ট পরিবর্তন ঘটেছে, এটা প্রথম বলতে হচ্ছে জেনোফেন। এরপরে আমাদের খুব ফেভারিট একটা বিজ্ঞানী, ফেভারিট বলতেছি এই কারণে আসলে এই অ্যারিস্টটল সাহেব, সায়েন্সের এমন কোনো জায়গা নাই যেখানে তার পদচারণ ছিল না, ঠিক আছে। সব জায়গায় এই অ্যারিস্টটলকে তুমি পাবা, ঠিক আছে। তো এইবার অ্যারিস্টটল কি করলো? তো অ্যারিস্টটল যেটা প্রমাণ করলো সেটা হচ্ছে জীবজগতের যে বিভিন্ন, উনি আসলে প্রমাণ করছে যে জীবজগতের বিভিন্ন জীবের মধ্যে আগে একরকম ছিল, এখন আরেক রকম হয়ে গেছে। আগে ছিল অনেক সরল এবং
ডে বাই ডে তারা নিজেদেরকে ইমপ্রুভ করতে করতে বা তাদের নিজেদের মধ্যে বিভিন্ন ধরনের গঠনগত আকৃতিগত জেনেটিক বিভিন্ন ধরনের চেঞ্জ করতে করতে আজকে তারা অনেক জটিল একটা জীবে পরিণত হয়েছে। অর্থাৎ আগে ছিল একরকম, এখন অনেক বছর পার হয়ে যাওয়ার পর তারা ডিফারেন্ট হয়ে গেছে। অর্থাৎ তাদের পূর্বপুরুষের সাথে আজকে তাদের একটা বিস্তর ফারাক আছে, ঠিক আছে। এই জিনিসটাকে, এই যে আগে ছিল একটা সরল জীব, সেইখান থেকে আজকে একটা উন্নত জীবে কনভার্ট হয়ে গেছে বা পরিণত হয়ে গেছে, এই যে পরিণত হওয়ার ব্যাপারটা, এটাকে আমরা বলি হচ্ছে বিবর্তন, ঠিক আছে, বা জৈব অভিব্যক্তি। একটা খুব ইম্পর্টেন্ট এমসিকিউ আসে যে জৈব অভিব্যক্তি একটি মন্থর এবং চলমান প্রক্রিয়া। মন্থর মানে খুবই স্লো একটা প্রসেস এবং এটা কন্টিনিউয়াস। অর্থাৎ এখানে ধরো রিলিজিয়াস পার্সপেক্টিভ বা ওই অ্যাসপেক্টটা আমি একটু সাইডে রাখতেছি, হ্যাঁ, কারণ এইগুলা অনেক সেন্সিটিভ ইস্যু। ধরে নাও যে আমাদের পূর্বপুরুষ যারা ছিল তারা একরকম ছিল, ওই যে বলে না বানর থেকে মানুষ হয়েছে, এটা তো আমরা অনেক জায়গাতেই দেখো এই মিমটা, তাই না? আসলে বানর থেকে ডিরেক্টলি ওই যে মানুষ হওয়ার যে ব্যাপারটা ওইটা ওইরকম না, বাট হ্যাঁ আমরা যে মিমটা দেখি ওইটা নিয়ে আমি একটু যদি বলি যে এই যে বানর থেকে মানুষ হওয়া, এটা নিয়ে অনেক ধরনের ডিবেট বা অনেক ধরনের আলোচনা। সো এই যে বানর থেকে মানুষ হওয়া বা এই যে ব্যাপারটা, এটা কি একদিনে হয়েছে বা 2 দিনে হয়েছে এরকম তো না, এটা বহুদিন ধরে হয়েছে, তাই না? এখন আমার পরে আমার সামনে কি একটা মানুষ থেকে এরপরে আবার কোন জায়গাটায় যাবে, এই হোমোসেপিয়েন্স এই প্রজাতিটা কিসে কনভার্ট হবে, এইটা কিন্তু খুব সুন বলা যাবে না যে এটা 1 বছর বা 2 বছরের মধ্যে হবে। অনেক ধরনের চেঞ্জ হবে, আস্তে 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 চেঞ্জ হয়ে হয়তো কখনো আমরা এখন যে অবস্থায় আছি পরবর্তীতে যে আরো কোনো চেঞ্জ আসতে পারে। তার মানে এটা খুবই স্লো একটা প্রসেস এন্ড এটা কন্টিনিউয়াস, এখনো হচ্ছে, এখনো চলতেছে, রাইট? আচ্ছা, এইবার একটু যদি আমরা পৃথিবী সৃষ্টির ইতিহাসে আসি, এইটা একটু লাগে তোমাদের পরীক্ষার জন্য, যে এই যে 400 কোটি বছর আগে এই পৃথিবী সৃষ্টিটা কিভাবে হয়েছিল এটা একটু জানতে হবে। কারণ এটা কেন জানতে হবে, এই যে আমাদের যে বিবর্তন পড়তেছি, বিবর্তন পড়ার ক্ষেত্রে আমরা হিউম্যান নিয়ে আলোচনা করতেছি, বাট একদম সৃষ্টির শুরুতে, একেবারে সৃষ্টির শুরুতে প্রাণীর বিকাশটা কিভাবে আসছিল, একটা প্রাণ কিভাবে আসছিল, এটা নিয়ে আলোচনা হওয়া উচিত। কারণ একা একা তো শুরুতেই তো আর মানুষ এসে বিলং করে নাই, তাই না? আমরা আবারও বলতেছি যে ধর্মীয় পার্সপেক্টিভ ওইটা আমি একটু সাইডে রাখতেছি, কারণ ওইটার সাথে মিলবে না এটা, হ্যাঁ। আচ্ছা, সো মেইন যে ব্যাপারটা সেটা হচ্ছে আজ থেকে 400 কোটি বছর আগে সূর্য থেকে একটা, মানে আমাদের যে পৃথিবী, এটা সূর্য থেকে সৃষ্টি হওয়া একটা উত্তপ্ত পিণ্ড ছিল, ঠিক আছে, একটা একটা ফায়ার বলের মতন ছিল। এন্ড এইখান থেকে যেটা হইলো, এটা ক্রমাগত ঠান্ডা হওয়া শুরু করলো। তো যখন এটা ঠান্ডা হইতে থাকলো, ঠান্ডা হওয়া মানে কি, একটা কঠিন জিনিসকে যখন তুমি ঠান্ডা করবা এটা ঘনীভূত হবে, এটা তরল হয়ে যাবে, রাইট? এই তরল যে হইলো, তার মানে পৃথিবী পিণ্ডটা আগে অনেক ফায়ার বলের মতন অনেক অনেক তাপ ছিল, এটা যখন তাপ বিকিরণ করে ঠান্ডা হইতে থাকলো, ঠান্ডা হইতে হইতে এটার কিছু অংশ তরল হয়ে গেল। এই যে তরল হয়ে গেল, এই তরল অংশগুলোই তৈরি করলো হচ্ছে আমার পৃথিবীর সমুদ্র। তার মানে ওই গোলাকার পিণ্ড থেকে বা ফায়ারবলটা থেকে আলটিমেটলি সমুদ্রের আবির্ভাব ঘটে, ঠিক আছে। আচ্ছা, একই সাথে এই যে যে ঠান্ডা হয়ে যাচ্ছে, ঠান্ডা হওয়ার কারণে ওই তোমার জলীয় বাষ্প আসতেছে, এই জলীয় বাষ্প থেকে মেঘের আবির্ভাব ঘটে বা মেঘ সৃষ্টি হয়। এন্ড এই যে সমুদ্র, এই সমুদ্রের মধ্যেই প্রথম সেল পাওয়া যায়, অর্থাৎ প্রথম জীব পাওয়া যায়, ঠিক আছে। সমুদ্রের প্রাণীতে আমরা প্রথম প্রাণীর আবির্ভাব হয়, ঠিক আছে। এবং এই সমুদ্রের মধ্যে যে প্রাণীটা থাকে, এইটারই ক্রমাগত পরিবর্তন বা বিবর্তনের মাধ্যমে আজকের এই জীবজগৎটা তৈরি হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এখন এই এভলিউশন নিয়ে অনেক সময় অনেক ধরনের আলোচনা হয়েছে। কেউ কেউ এসে বলছে যে না, এভলিউশন শুধুমাত্র হচ্ছে সরলতম প্রাণী থেকে উন্নত প্রাণীতে কনভার্ট হয়ে গেছে। আবার কেউ কেউ বলছে না, ব্যাপারটা এরকম না, এভলিউশন মানেই সবসময় সরল প্রাণী থেকে উন্নত প্রাণী হবে এমন না। এইখানে এমনও হইতে পারে যে অনেক উন্নত প্রাণী থেকে ক্রমাগত এটা এর বৈশিষ্ট্য হারাইতে 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 সরল প্রাণী হইছে এবং একটা টাইমে যে এরা বিলুপ্ত হয়ে গেছে। সো এই জিনিসপত্রগুলো নিয়ে অনেক ধরনের আলোচনা হয়েছে, ঠিক আছে। এভলিউশন শব্দটা দিয়ে আমরা অ্যাকচুয়ালি এই বিবর্তনকে ইন্ডিকেট করি বা বিবর্তনকে মিন করি। আর এই যে জৈব অভিব্যক্তির যে ব্যাপারটা, এটাকে আমরা সবসময় যে ধীর গতি বলি বা এটা যে একটা মন্থর প্রক্রিয়া, স্লো প্রসেস, অনেক বিজ্ঞানী এটার সাথেও আসলে একমত না। তারা বলতে চাচ্ছে যে না,
এভলিউশন সবসময় একটা যে স্লো প্রসেস, নট নেসেসারি। ওকে, আচ্ছা, তো এই যে আমাদের যে বিবর্তন, এইটা এমন না যে শুধুমাত্র প্রাণের পরিবর্তন বা কুক্ষিগত, বা আমরা যদি বলি যে আমাদের চেহারাগত বা আকারগত পরিবর্তন হবে, এরকম না। অনেক সময় দেখা যায় জেনেটিক কিছু চেঞ্জ আসতে পারে, যেটাকেও আমরা আসলে বিবর্তনের আন্ডারেই ফেলবো বা জৈব অভিব্যক্তির আন্ডারেই ফেলবো। কিরকম হইতে পারে, ধরে নাও আমরা একটু আগে একটা আলোচনা আমরা করছিলাম, আমরা জেনেটিক্স পড়তে যে একটা আলোচনার মধ্যে আমরা পড়ছিলাম এইরকম, যে একটা স্পেসিফিক ক্রোমোজোমের মধ্যে একটা বৈশিষ্ট্য প্রকাশের জন্য অসংখ্য জিন থাকতে পারে। আমরা দেখছিলাম না যে আমাদের হাইটের জন্য একটা ক্রোমোজোমের মধ্যে ওটা লম্বা করার জিন থাকতেছে, খাটো করার জিন থাকতেছে, এরকম অসংখ্য জিন থাকে, তাই না? তার মানে একটা স্পেসিফিক বৈশিষ্ট্যের জন্য অসংখ্য জিন থাকে। এখন যদি এরকম হয়, ধরো সব জিন কিন্তু প্রকাশিত হয় না, কিছু জিন প্রকাশ পায়, কিছু জিন প্রকাশ পায় না, বাট সামগ্রিকভাবেই তো এটা জিন, তাই না? সো ধরো এরকম হইলো যে আমার বডির মধ্যে সে একদম জাস্ট মানে একটা উদাহরণ হিসেবে বলতেছি, যে আমার বডিতে ধরো 1000 জিন আছে, ঠিক আছে? এই 1000 জিনের মধ্যে 550টা জিন আমার বডির বিভিন্ন বৈশিষ্ট্য প্রকাশ করতেছে, 450 বৈশিষ্ট্য জিন আসলে বৈশিষ্ট্য প্রকাশ করতেছে না। এখন আমার পরবর্তী জেনারেশনে যে দেখা গেল এই যে 1000 জিন, যে 550 জিন আমার বৈশিষ্ট্য প্রকাশ করতেছিল তারা আছে ঠিকই, কিন্তু যে 450 জিন আমার বৈশিষ্ট্য প্রকাশ করতেছিল না, আমার পরবর্তী জেনারেশনে যে কোনো কারণে এই 450 জিন সংখ্যা হয়ে গেছে 400 বা 350 বা 300, এইরকম হয়ে গেছে। দেখো, এই যে যারা বৈশিষ্ট্য প্রকাশ করতেছে না, এদের জিন সংখ্যা কমাতে কিন্তু আমার কোনো স্ট্রাকচারাল কোনো চেঞ্জ আসবে না, রাইট? যে আমি আগে একরকম ছিলাম, আমার পরবর্তী জেনারেশন অন্যরকম হয়ে গেছে, এটা কিন্তু হবে না। বাট জেনেটিক কিন্তু চেঞ্জ আসছে। আমার আগে বা আমার মধ্যে ছিল 1000 জিন, আমার নেক্সট জেনারেশনের মধ্যে 200 জিন নাই হয়ে গেছে বা 200 জিন কমে গেছে। এই যে যে চেঞ্জটা, এটাকেও কিন্তু আমরা এভলিউশন বা জৈব অভিব্যক্তির আন্ডারে ফেলতেছি, ঠিক আছে? এইখানে তোমাদের এই এক্সাম্পলটা দিছে যে যদি হচ্ছে সুন্দরবনের বাঘের মধ্যে এরকম আলোচনা করা হয়, এটা আমি আর বলতেছি না, এটা তোমরা রিডিং দিয়ে নিবা, এর মধ্যে আমাদের আলাদা করে কিছু বলার নাই। আচ্ছা, ওকে, আমরা একটু এই জীবের আবির্ভাব এটা নিয়ে একটু আলোচনা করব। এখন এই যে একটু আগে আমরা বললাম যে প্রথম প্রাণী কোষ বা প্রথম কোষ, এটার আবির্ভাব বা প্রথম জীবের উৎপত্তিটা হয়েছে সমুদ্রের মধ্যে, এটা নিয়ে কোনো বিজ্ঞানীর আসলে কোনো ধরনের দ্বিমত নাই। দ্বিমত না হওয়ার কারণ হচ্ছে তাদের ভাষ্য, এই যে আমরা যে সেল বা একটা জীবের মধ্যে যে কোষ থাকে, এই কোষের মেইন অংশ বা মেজর অংশ হচ্ছে পানি। একই সাথে একটা প্রাণীর দেহে যে রক্ত থাকে, সেই রক্তেরও মেইন অংশ পানি, এবং এই তরলগুলোর মধ্যে প্রচুর পরিমাণ লবণ থাকে, অর্থাৎ লবণাক্ত বা সল্ট এলিমেন্ট থাকে। সো এই যে অনেক পানি এবং সল্ট এলিমেন্ট থাকা, এইটা হচ্ছে সমুদ্রের পানির বৈশিষ্ট্য, তাই তো? সো এইটার জন্য অ্যাকচুয়ালি এইটা নিয়ে কারো বা এই ব্যাপারটা নিয়ে কোনো সায়েন্টিস্টের মধ্যেই কোনো ধরনের কনফিউশন নাই যে জীবের আবির্ভাব সমুদ্রের মধ্যে থেকেই আসছে, ঠিক আছে? এখন এটা আসলে কিভাবে হচ্ছিল সেটা যদি আমরা একটু এখানে আসি, ঠিক আছে? এখন এই যে পৃথিবীতে কিভাবে জীবের আবির্ভাব ঘটলো, তো এটা হচ্ছে বেসিক্যালি যেটা ছিল একটা সময়, এই যে 260 কোটি বছর আগে, এই নাম্বারগুলো একটু পড়বা জৈব অভিব্যক্তির জন্য। এই চ্যাপ্টারের ক্ষেত্রে এই জৈব অভিব্যক্তির পার্টের মধ্যে এই সংখ্যাগত বা নিউমেরিক্যাল যে ইনফরমেশন গুলো আছে, এর একটু ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, সো 260 কোটি বছর আগে, অর্থাৎ অনেক আগে, পৃথিবীতে মেইনলি কি কি ছিল? মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন সালফাইড, তারপর হচ্ছে জলীয় বাষ্প, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড ছিল, বাট আসলে কোনো অক্সিজেন ছিল না। এই নামগুলোও পড়বা, ঠিক আছে? মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন সালফাইড, জলীয় বাষ্প, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, এগুলো এমসিকিউ দেয় এবং খুব কমনলি দেয়। নিচের কোন গ্যাসটি ছিল না? তো অপশনের মধ্যে অক্সিজেন থাকে এবং পোলাপান ধুমায় অন্য অপশন লাগায়, ভাবে যে অক্সিজেন আগে থেকে ছিল, বাট অ্যাকচুয়ালি না, আমার ফার্স্টে অক্সিজেন ছিল না। তো এই গ্যাসগুলো ছিল, এবং এরপরে যেটা হইলো, আমাদের পৃথিবীতে ক্রমাগত একদম কন্টিনিউয়াসলি, যেহেতু এইখানে সৃষ্টির ইতিহাসে আমরা আসতেছি, ওই সময় প্রাণের আবির্ভাব ছিল না, এবং প্রকৃতিগতভাবে বিভিন্ন ধরনের ব্যাপার স্যাপার হইতো, যেমন অগ্নুৎপাত যেটা, হ্যাঁ, এইটা অনেক বেশি পরিমাণ হইতো এবং কন্টিনিউয়াসলি হইতো। এবং এই জিনিসটা
তোমরা লাভা দেখছো না, লাভাতে আলটিমেটলি কি হয়, আগুনের গোলার মতন থাকে বা আগুন একটা লিকুইড অবস্থায় থাকে, রাইট? এই জিনিসটা পৃথিবীর টেম্পারেচার অনেক পরিমাণ বাড়াই দিছিল। অ্যাট দ্য সেম টাইম আমাদের এই যে বজ্রপাত হয় এইটার প্রচুর পরিমাণ হচ্ছিল, এবং এই দুইটা জিনিসই আলটিমেটলি হাই টেম্পারেচার তৈরি করে, রাইট? অগ্নিয়গিরির অগ্নুৎপাত এবং হচ্ছে বজ্রপাত, এগুলো সবই অনেক হাই টেম্পারেচার সৃষ্টি করে। তো এইটা যখন হইলো, এগুলো হওয়ার কারণে যেটা হইলো, আমার ওই যে গ্যাসগুলো ছিল নাইট্রোজেন, হাইড্রোজেন, এই যে গ্যাসগুলো ছিল এরা একত্রিত হয়ে যায়, এবং একত্রিত হয়ে এরা কি তৈরি করে, এরা তৈরি করে অ্যামাইনো অ্যাসিড এবং নিউক্লিক অ্যাসিড। এই যে অ্যামাইনো অ্যাসিড এবং নিউক্লিক অ্যাসিড, আমরা নিউক্লিক অ্যাসিড অলরেডি পড়ছি যে ডিএনএ আরএনএ, তাহলে অ্যামাইনো অ্যাসিড অ্যাকচুয়ালি কি? আমরা এই যে প্রোটিন আলোচনা করতেছি না, তুমি যদি প্রোটিনকে ভাঙলে তুমি পাওয়া হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। সো এই নাইট্রোজেন হাইড্রোজেন মিলে প্রথমে তৈরি হইলো হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড, এবং অ্যাকচুয়ালি এটা পসিবল, এটা যে তৈরি করা সম্ভব নাইট্রোজেন হাইড্রোজেন মিলে, এটা পরবর্তীতে বিজ্ঞানীরা ল্যাবের মধ্যেও টেস্ট করে দেখছে, ঠিক আছে? এবং এরপরে কি হইলো, এই অ্যামাইনো অ্যাসিড অর্থাৎ এই প্রোটিন এবং হচ্ছে আমার নিউক্লিক অ্যাসিড একত্রিত হয়ে নিউক্লিয় প্রোটিন তৈরি করলো, এবং নিউক্লিয় প্রোটিন আলটিমেটলি নিজেদের মধ্যে ক্রমান্বয়ে চেঞ্জ করতে 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 একটা পর্যায়ে যে একটা প্রাণের আবির্ভাব ঘটলো, ঠিক আছে? এইভাবে পৃথিবীর উৎপত্তি থেকে শুরু করে কিভাবে প্রাণের আবির্ভাব ঘটলো, আশা করি এটা তোমরা বুঝতে পারছো। এবং এরপরে কি হইলো, এই যে আমার যে নিউক্লিয় প্রোটিন তৈরি হইলো, রাইট? নিউক্লিক অ্যাসিড এবং নিউক্লিয় প্রোটিন এরা একত্রিত হয়ে গেল, এরা একত্রিত হয়ে ভাইরাস তৈরি করলো, ভাইরাসের পর ব্যাকটেরিয়া আসলো, ব্যাকটেরিয়ার পর প্রোটোজোয়া আসলো, এইভাবে আস্তে আস্তে ক্রমান্বয়ে প্রাণের আবির্ভাব হওয়া শুরু করলো, ঠিক আছে? ওকে, এখন এই যে আমার আলটিমেটলি ক্রমান্বয়ে ব্যাকটেরিয়া তৈরি হচ্ছে, দেন প্রোটোজোয়া আসলো, ব্যাকটেরিয়া হচ্ছে আদিকোষী, আর এই যে প্রোটোজোয়া যেগুলো আসতেছে এদের মধ্যে দেখা গেল যে ব্যাকটেরিয়ার মধ্যে আদিকোষী অর্থাৎ এদের নিউক্লিয়াসটা সুগঠিত নয়, কিন্তু প্রোটোজোয়ার মধ্যে দেখা গেল যে এদের নিউক্লিয়াসটা সুগঠিত হয়ে যাচ্ছে, অর্থাৎ ক্রমান্বয়ে। এমন কিন্তু হয় নাই যে ধাপ করে ভাইরাসের পর ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার পর প্রোটোজোয়া, এরকম একদম 2 দিনের মধ্যে হয়ে গেছে। এটা অনেকটা সময় নিয়েছে, সময় নিয়ে আস্তে আস্তে এটা হয়েছে। এবং দেখা গেল যে যখন এই নিউক্লিয়াসটা সুগঠিত হয়ে গেল, তারপরে আস্তে আস্তে জীবদেহের মধ্যে ক্লোরোফিল সৃষ্টি হয়ে গেল। সো ক্লোরোফিল সৃষ্টি হওয়ার কারণে কি হইলো, আলটিমেটলি একদিকে তারা যেরকম ক্লোরোফিল সৃষ্টি হওয়ার কারণে নিজেদের খাদ্য তৈরি করা শুরু করলো, এট দ্য সেম টাইম সালোক সংশ্লেষণে আমরা জানি যে বাই প্রোডাক্ট হিসেবে বা উপজাত হিসেবে অক্সিজেন তৈরি হয়। তার মানে এই ক্লোরোফিল আসার কারণে আলটিমেটলি অক্সিজেনও সৃষ্টি হইলো এবং খাদ্য সংশ্লেষণ হওয়াটাও শুরু হইলো। সো আলটিমেটলি যখন এই যে দেখো, যখন আমার এই ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া হয়ে আলটিমেটলি একটা পূর্ণাঙ্গ ক্লোরোফিল চলে আসলো, খাদ্য সংশ্লেষণ হচ্ছে, আলটিমেটলি অক্সিজেন অনেক বেশি পরিমাণ আসতেছে। সো এরপরে উচ্চতর প্রাণী থাকার মতন পরিবেশ বা পরিস্থিতি সৃষ্টি হয়ে যায়, এবং এর ক্রমান্বয়ে আলটিমেটলি বিভিন্ন ধরনের ভৌত এবং রাসায়নিক পরিবর্তন আসে জীবের মধ্যে, এবং আস্তে আস্তে নিম্ন প্রাণী থেকে বা এই এক কোষ থেকে একটা উন্নত প্রাণী সৃষ্টি হয়, ঠিক আছে? তো এই হচ্ছে, এই যে দেখো, একটা ছোট্ট অবস্থা থেকে, একটা সেল থেকে ভাইরাস, ব্যাকটেরিয়া, তারপরে হচ্ছে আমার প্রোটোজোয়া হয়ে একটা পূর্ণাঙ্গ জীব তৈরি হওয়ার ব্যাপারটা ছোট্ট অবস্থা থেকে বড় অবস্থায় তৈরি হয়ে গেছে, রাইট? এটাকে আমরা বলে থাকি হচ্ছে আমাদের জৈব অভিব্যক্তির তত্ত্ব বা বিবর্তন। সহজ ভাষায় বললে এটাকে আমরা বিবর্তন হিসেবে বলতে পারি। তো এখান থেকে রিটেনের জন্য এইটুকুনি লাগবে। ওই যে পৃথিবী সৃষ্টির ইতিহাসটা বললাম একদম শুরুতে, আর এইখানে এই যে এটা বললাম, এই কিভাবে প্রাণী আসতেছে সেইটা, এটা একটা রিটেনে অনেক সময় দিয়ে দেয়। যেটা বললাম যে কোশ্চেন যদি খারাপ করতে চায়, উল্টাপাল্টা করতে চায়, সেই ক্ষেত্রে এগুলা দেয়। আচ্ছা, তো এই হচ্ছে আমার পৃথিবী এবং প্রাণী সৃষ্টির ইতিহাস। এরপরে আমরা আরেকটা ছোট্ট একটা টপিক, খুব শর্টে আমরা এটা শেষ করব, একদম বাংলা পড়াশোনা। তো আমরা এটা একটু শেষ করব, সেটা হচ্ছে ডারউইনবাদ বা ডারউইনের তত্ত্ব, ঠিক আছে? ডারউইনবাদ বা ডারউইনের তত্ত্ব থেকে এইখানে যেটা মেইন ব্যাপারটা, সেটা হচ্ছে এই চার্লস ডারউইন, এই নামগুলো লাগবে, আবারও বলতেছি এই নামগুলো পড়বা। গ্যালাপাগোস দ্বীপপুঞ্জে উনি হচ্ছে ভ্রমণ করতেছিল, প্রশান্ত মহাসাগরের আশপাশে কোন একটা দ্বীপ, এইখানে উনি হচ্ছে ভ্রমণ করতেছিল, এবং এইখানে উনি
অসংখ্য অসংখ্য উদ্ভিদ এবং প্রাণী দেখতে পারেন, এবং এই উদ্ভিদ এবং প্রাণীগুলোর মধ্যে বিস্তর পার্থক্য দেখতে পারছে, অর্থাৎ ডাইভার্সিটিটা উনার চোখে খুব ক্লিয়ারলি ভিজিবল হয়েছে। বৈচিত্র্য, প্রাণী বা উদ্ভিদ বৈচিত্র্য উনি একদম ক্লিয়ারলি দেখতে পারছে, এবং এই যে প্রাণী এবং উদ্ভিদ বৈচিত্র্যটা উনি দেখতে পারছে, এইটা থেকে ওনার কাছে মনে হয়েছে যে না, বিবর্তনটা খুবই এভিডেন্ট, বা বিবর্তনটা যে হচ্ছে এটা আমরা এই প্রকৃতি দেখেই বুঝতে পারি। এবং ওনার এই যে যেই দেখে আসা বা আকৃষ্ট হওয়ার পরে সে অনেক 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 ইনফরমেশন গ্যাদার করতে থাকলো নিজে থেকে। বিভিন্ন ধরনের রিসার্চ করার পর প্রায় 20 বছর পর উনি একটা বই লেখেন। বইটার নাম খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় মানে কন্টিনিউয়াসলি এটা দেয়, প্রাকৃতিক নির্বাচনের দ্বারা প্রজাতির উদ্ভব। যখন কলেজ অ্যাডমিশনের পরীক্ষা দিবা তখন ইংলিশ নামটা পড়বা, এনডিসি বা হলিক্রসে যখন পরীক্ষা দিবা, অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন, ভেরি ইম্পর্টেন্ট নেম, একদম স্টার মার্ক দিয়ে রাখো, এটা কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো এটা হচ্ছে উনি এই বইয়ে তার মতবাদ, বা ওই যে বললাম যে দেখে সে অবাক হয়েছে, এরপরে রিসার্চ করছে, রিসার্চকৃত ফলাফল তিনি এইখানে নিয়ে আসছে, ঠিক আছে। তো ডারউইন আসলে বিবর্তনের অনেকগুলো মতবাদ দিলেও ডারউইন কিন্তু যে বিবর্তনের একদম বিবর্তন ওয়ার্ডটা বা এভলিউশন জিনিসটা যে তার হাত দিয়ে আসছে এরকম না, বাট তার যেই মতামতটা আছে বা মতবাদটা আছে এটা হচ্ছে তোমার বলা যেতে পারে সার্বজনীন স্বীকৃত, বা সবাই এটাকে অ্যাকনলেজ করছে যে হ্যাঁ এটা ঠিকঠাক আছে, অন্যান্যদের থেকে ঠিক আছে। আচ্ছা, আরো একজন বিজ্ঞানী ছিল আলফ্রেড ওয়েলস, ওনার সমসাময়িকে উনি আরো কিছু স্টাডি করে প্রাকৃতিক নির্বাচন নামে একটা হচ্ছে তত্ত্ব এখানেও উনি ইনভলভ করছে। আচ্ছা, এবার একটু আমাদের এইখানে ডারউইনের তত্ত্ব থেকে ইনিশিয়াল কথাবার্তা বলা আসলে শেষ, যে কিভাবে তিনি ওই ইতিহাসটা বলা শেষ। আমাদের এইখানে এইটা একটু দেখতে হবে, সেটা হচ্ছে ডারউইনের দৃষ্টিতে প্রকৃতিতে সংগঠিত সাধারণ সত্যসমূহ, অর্থাৎ এইগুলো আসলে রিটেনে দিয়ে দেয়। জিনিসটা মানে কি, যে এই যে প্রকৃতিতে ডারউইনের, অর্থাৎ ডারউইন যে বিবর্তনের মধ্যে আসবে বা বিবর্তনের কথাটা বলতেছে, এখানে একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে উনি প্রকৃতিতে কিছু জিনিসপত্র অবজার্ভ করছে। ওই যে 20 বছর বললাম না যে রিসার্চ করছে, এখানে তিনি এসে কিছু জিনিসপত্র রিসার্চ করছে, এবং রিসার্চ করে দেখতে পারছে যে না, কিছু পয়েন্ট ওনার কাছে মনে হয়েছে যে এইগুলোর জন্য আসলে বিবর্তন হওয়াটা ভ্যালিড বা বিবর্তন হইতে পারে। সো ফার্স্টে প্রথমে বলছে উনি যে এইখানে আমার অত্যাধিক হার বংশবৃদ্ধি বা সংখ্যা বৃদ্ধি, হ্যাঁ, অত্যাধিক হারে বংশবৃদ্ধি, অর্থাৎ উনি এইখানে বিভিন্ন প্রাণীর মধ্যে দেখছে যে তারা প্রচুর পরিমাণ সংখ্যা বৃদ্ধি করে। যেমন উনি বলতে চাচ্ছে যে একটা সরিষা গাছ থেকে প্রত্যেক বছর দেখো অনেক বড় একটা সংখ্যা, একক, দশক, শতক, সহস্র, অযুত, মানে 7,30,000টা বীজ জন্মায় একটা সরিষা গাছ থেকে। খেয়াল করে দেখো, একটা সরিষা গাছ থেকে 7,30,000 বীজ উৎপন্ন হচ্ছে সরিষা গাছে এক বছরে। তার মানে কি হিউজ পরিমাণ তৈরি হচ্ছে। এই রেটে যদি মানুষের বংশবৃদ্ধি হইতে থাকতো তাহলে কি আদৌ হইতো বলো? সো এই যে একটা জিনিস প্রকৃতিতে দেখা যাচ্ছে যে বিভিন্ন জীব বা প্রাণী উদ্ভিদের মধ্যে প্রচুর পরিমাণে বংশবৃদ্ধির হারটা অনেক বেশি, ঠিক আছে। আবার একটা স্যামন মাছ তোমার হচ্ছে প্রজনন ঋতুতে প্রায় 3 কোটি ডিম পারে, ঠিক আছে। সো দেখেই বোঝা যাচ্ছে যে এইখানে একটা মানে আমাদের প্রকৃতির আমাদের চারপাশে আমরা দেখলেও খুব ইজিলি এটা অবজার্ভ করতে পারি যে সংখ্যার হারটা অনেক বেশি। এরপরে তিনি কি দেখতে পারছিল, এই যে সংখ্যা বৃদ্ধির একটা ব্যাপার, কেন এগুলো এভলিউশনের সাথে রিলেটেড এইটাতে আমরা যাব। আমরা এর পরের পয়েন্টটাতে যাই, সেটা হচ্ছে সীমিত খাদ্য এবং বাসস্থান। দ্বিতীয় ব্যাপারটা তিনি যেটা অবজার্ভ করলো প্রকৃতিতে, এগুলো আসলে ডারউইনের কি কি অবজার্ভ করছিল, তোমাদের পরীক্ষা কোশ্চেনগুলো এইভাবে আসে যে ডারউইনের অবজার্ভ কি ছিল বা ডারউইন প্রকৃতিতে কি দেখতে পারছিল, এইটা তোমার খতে বা গতে দিতে পারে। আচ্ছা, এবার আসা হচ্ছে সীমিত খাদ্য এবং বাসস্থান। তো উনি দেখতে পারছিল যে প্রকৃতিতে যেই পরিমাণ প্রাণী আছে বা উদ্ভিদ আছে সেই অনুযায়ী অ্যাকচুয়ালি খাবারের পরিমাণ খুবই অল্প এবং থাকার জায়গাও খুবই সীমিত, ঠিক আছে। এবং এটা কিন্তু খুবই অবভিয়াস, ধরো একটা তুমি যদি একটা পোলার বিয়ার যে হচ্ছে সাইবেরিয়াতে থাকে বা ঠান্ডার মধ্যে থাকে, এই রকম একটা ভাল্লুককে যদি তুমি আমাদের দেশে নিয়ে আসো, সে সার্ভাইভ করতে পারবে না। এট দ্য সেম টাইম একটা মানুষ যে হচ্ছে এই বাংলাদেশের মধ্যে আছে
বা পৃথিবীর যেই টেম্পারেচারের মধ্যে আমরা থাকতে পারি, এরকম টেম্পারেচার থেকে নিয়ে যে তুমি যদি তাকে সাইবেরিয়াতে একদম রেখে দিয়ে আসো, সে ওইখানে সার্ভাইভ করতে তার জন্য প্রবলেম হয়ে যাবে। তার মানে আমাদের জন্য এই বাসস্থানের জায়গাগুলো কিন্তু খুবই স্পেসিফিক, রাইট? আচ্ছা, এরপরে হচ্ছে উনি দেখতে পারছে অস্তিত্বের জন্য সংগ্রাম। অস্তিত্বের জন্য সংগ্রাম অর্থাৎ এক্সিস্টেন্স রাখার জন্য, বেঁচে থাকার জন্য প্রত্যেকটা প্রাণীকে সংগ্রাম করতে হচ্ছে। প্রত্যেকটা প্রাণীকে সংগ্রাম করতে হচ্ছে। কারণ কি হচ্ছে দেখো, এই যে একটা সরিষা গাছ দেখলাম বা একটা স্যামন মাছ 3 কোটি ডিম দিচ্ছে একটা ঋতুতে। এখন এই যে 3 কোটি বাচ্চা যখন ধরে নিচ্ছে আমাদের কোনো এখানে এরর হবে না, একটা স্যামন মাছ থেকে 3 কোটি বাচ্চা তৈরি হচ্ছে। এর পরের প্রজন্মে যখন যাবে এই 3 কোটি থেকে আরো প্রত্যেকটা থেকে 3 কোটি, হিসাব করে দেখো কি চক্রবৃদ্ধি হারে এই সংখ্যাটা বাড়তেছে। তো এটার ক্ষেত্রে কি হচ্ছে, আমার বাসস্থানও কমে আসতেছে, আরো কমে আসতেছে, খাবারের পরিমাণ আরো কমে আসতেছে। তো ডারউইন এইখান থেকে দেখতে পারলো যে এত হিউজ পরিমাণ তোমার খাবার দাবার বা এই যে বাসস্থান সংকটের কারণে প্রত্যেকটা প্রজাতির নিজেদের মধ্যে কিছু সংগ্রাম হয়ে যাচ্ছে বা এক্সিস্টেন্স টিকে রাখার জন্য সংগ্রাম হচ্ছে। এবং এই সংগ্রামগুলোকে তিনি স্পেসিফিক ভাবে 3টা পয়েন্টে আলোচনা করছে। একটা হচ্ছে আন্তঃপ্রজাতিক সংগ্রাম, একটা হচ্ছে অন্তঃপ্রজাতিক সংগ্রাম, একটা হচ্ছে পরিবেশের সঙ্গে সংগ্রাম। ইন্টারস্পেসিফিক স্ট্রাগল বা আন্তঃপ্রজাতিক সংগ্রাম বলতে কি বোঝায়? এটার মানে হচ্ছে দুইটা মানে দুইটা ডিফারেন্ট, রাইট? তার মানে আন্তঃপ্রজাতিক মানে দুইটা ডিফারেন্ট প্রজাতির মধ্যে প্রাণীর মধ্যে সংগ্রাম হবে। যেমন ধরো আমরা যদি বলি সাপ হচ্ছে কীটপতঙ্গ খায়, আবার ব্যাঙও কীটপতঙ্গ খায়, রাইট? বা আমরা অন্য যে কোনো উদাহরণেও আসতে পারি। ধরে নাও, আচ্ছা এই এক্সাম্পলেই থাকি যে সাপ হচ্ছে কীটপতঙ্গ খাচ্ছে, ব্যাঙও খাচ্ছে। আচ্ছা, এর মধ্যে কে অ্যাকচুয়ালি জিতবে বা কে থাকবে, এই যে একটা কম্পিটিশন বা একটা স্ট্রাগল। যেমন সাপ কীটপতঙ্গ খাচ্ছে, সাপ অ্যাট দ্য সেম টাইম ব্যাঙকেও খাইতেছে, রাইট? সো এখন একটা ব্যাঙ একটা কীটপতঙ্গকে খাইতে যাচ্ছে, পাশে একটা সাপ বসা। সাপটা কি করবে? ব্যাঙটাকেও খাবে, সাপটা হচ্ছে আমার কীটপতঙ্গটাকেও খাবে। তার মানে কি হইতেছে, এইখানে ব্যাঙটা যদি বেঁচে থাকতে চায় অবশ্যই তাকে এমন এমন খাবার চুজ করতে হবে যেই খাবারগুলো ওই সাপটা আসবে না বা যেই খাবারের আশপাশে সাপটা আসবে না, রাইট? তাহলে এইটা হচ্ছে একটা আন্তঃপ্রজাতিক সংগ্রাম। অন্তঃপ্রজাতিক সংগ্রাম মানে কি? অন্তঃপ্রজাতিক সংগ্রাম মানে হচ্ছে নিজের প্রজাতির মধ্যে সংগ্রাম। এটা কিন্তু খুব কমনলি দেখা যায়। যেমন নিজেদের মধ্যে বেঁচে থাকার জন্য সংগ্রাম। ধরে নাও একটা এরিয়ার মধ্যে, এই এক্সপেরিমেন্ট গুলো ইউটিউবে পাওয়া, ধরো একটা ছোট্ট এরিয়ার মধ্যে, হ্যাঁ, তুমি অল্প কিছু খাবার দাবার রাখছো। খাবার দাবার রাখার পরে তুমি এর মধ্যে অনেকগুলা ব্যাঙ বা অনেকগুলা সাপকে তুমি বসাই দিলা। সো ফার্স্টে কি হবে, প্রত্যেকটা সাপ ওইখানে যে খাবার দাবার গুলো আছে তারা ওইটা খাবে, সমস্যা নাই, ওইটা তারা খেয়ে নিল, একদম ইভেনলি ডিস্ট্রিবিউট করে সবাই খাইলো। এরপরে যখন খাবার সংকট হবে, খাবার কমে আসতেছে এবং সাপদের যখন খাবারের প্রয়োজনীয়তা অনুভব করবে, তখন কি হবে, তারা নিজেদের মধ্যেও কিন্তু একটা সংগ্রাম করবে। অর্থাৎ লেফট ওভার যে খাবারটা আছে এইটা নেওয়ার জন্য প্রত্যেকের সাথে মারামারি করবে, মারামারি করে কে নিতে পারে এইটা একটা ব্যাপার দাঁড়াবে। এট দ্য সেম টাইম যদি দেখে যে খাবারের অনেক সংকট হয়ে গেছে, দেখবা ন্যাশনাল জিওগ্রাফি বা ডিসকভারিতে দেখা যায় যে যখন তোমার বাঘদের মধ্যে বা সিংহর মধ্যে অনেক সংখ্যা বেড়ে যায় এবং খাদ্য অভাব প্রকট, তখন দেখা যায় নিজেদের প্রজাতির মধ্যেই কিন্তু তারা খেয়ে ফেলে, একজন আরেকজনকে খেয়ে ফেলে। তার মানে কি, এই যে টিকে থাকার ব্যাপারটা, এই সংগ্রামটা হচ্ছে আমার অন্তঃপ্রজাতিক, অর্থাৎ নিজেদের প্রজাতির মধ্যে সংগ্রাম হচ্ছে। এরপরে আসা হচ্ছে পরিবেশের সাথে সংগ্রাম। পরিবেশের সাথে সংগ্রাম মানে কি, দেখো আমাদের চারপাশে যে পরিবেশ আছে, এই পরিবেশের মধ্যে বিভিন্ন ধরনের ডিজাস্টার আসে, রাইট? বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়, ভূমিকম্প, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, এই যে এত কিছু হচ্ছে, এত কিছুর মধ্যে কে বাঁচবে? যে অ্যাকচুয়ালি ফিটেস্ট সেই তো বাঁচবে। অর্থাৎ আমি যদি টিকে থাকতে চাই, আমাকে এই ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, ভূমিকম্প এইগুলোর সাথে সংগ্রাম করতে হবে বা স্ট্রাগল করতে হবে, এদের সাথে কম্পিট করতে হবে, এদের এগেইনস্টে থাকতে হবে। আফটার দ্যাট আমি অ্যাকচুয়ালি টিকে থাকতে পারবো, রাইট? আচ্ছা, এরপরে হচ্ছে ডারউইন প্রকৃতিতে আরো একটা জিনিস দেখতে পারছে, সেটা হচ্ছে প্রকরণ বা জীবদেহ পরিবর্তন। অর্থাৎ উনি দেখতে পারছে, এই যে 20 বছরের গবেষণা, এখানে দেখতে পারছে যে একটা গাছ পরবর্তী জেনারেশনে যে চেঞ্জ হচ্ছে, তার পরবর্তী জেনারেশনে যে আরো চেঞ্জ হচ্ছে, তারপরে আরো চেঞ্জ হচ্ছে, এই যে চেঞ্জ গুলো, এটাকেই বলা হয় হচ্ছে ভ্যারাইটি বা মিউটেশন। অর্থাৎ ভ্যারাইটি এবং মিউটেশনের মাধ্যমে এই পরিবর্তনগুলো দেখা যাচ্ছে।
এবং মনে রাখবা এই পরিবর্তনগুলো হবে যখন আমার পরিবেশটা অনুকূলে থাকতেছে সেই অবস্থায়, ঠিক আছে। এরপর আসা হচ্ছে আমাদের প্রাকৃতিক নির্বাচন। ওকে, সো প্রাকৃতিক নির্বাচন বলতে বোঝায় প্রকৃতিগত নির্বাচন, আমি বলতে পারি এটাকে প্রকৃতিগত নির্বাচন। প্রকৃতিগত নির্বাচন মানে কি, এই যে পরিবেশের সাথে পরিবেশের বিভিন্ন ধরনের চেঞ্জ আসতেছে, অর্থাৎ পরিবেশের আশপাশে এই ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস বা এর জলবায়ুর পরিবর্তন সবকিছু, রাইট? এত কিছুর পরিবর্তনে আলটিমেটলি প্রকৃতি তাকেই বেছে নেবে যে হচ্ছে এই অবস্থায় থাকতে পারবে, অর্থাৎ এই চেঞ্জগুলো যারা মেইনটেইন করে টিকে থাকতে পারবে, প্রকৃতি অ্যাকচুয়ালি তাদেরকে রাখবে, বাদ বাকি সবাই এক্সটিংক্ট হয়ে যেতে পারবে, আচ্ছা, বা এক্সটিংক্ট হয়ে যাবে। আচ্ছা, এরপরে হচ্ছে এখানে আমাদের কিছু নতুন প্রজাতির উৎপত্তি, এটাও উনি প্রকৃতির মধ্যে অবজার্ভ করতে পারছে যে আলটিমেটলি এইখানে বিভিন্ন সময় ক্রমাগত এই যে 20 বছরের তিনি যে এক্সপেরিমেন্ট চালাইলো, এক্সপেরিমেন্টের মধ্যে আলটিমেটলি উনি দেখতে পারছে যে প্রতিনিয়তই আসলে এই প্রকরণ বা মিউটেশনের কারণে বিভিন্নভাবে নতুন প্রজাতির তৈরি হচ্ছে, উদ্ভিদ এবং প্রাণী, বিভিন্ন উদ্ভিদ প্রাণী পরিবেশের সাথে খাপ খাওয়াইতে পারতেছে না, কেউ বিলুপ্ত হয়ে যাচ্ছে, আবার কিছু নতুন প্রাণীর আবির্ভাব ঘটতেছে। এই জিনিসপত্রগুলো উনি এখানে দেখতে পারছে, ঠিক আছে। আচ্ছা, এখানে অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারের মধ্যে পড়ানোর জিনিস খুবই কম, খুবই কম, হ্যাঁ। আচ্ছা, এইখানে একটা জিনিস একটু পড়ে রাখবা, সেটা হচ্ছে এই যে বর্তমানে বংশগতিবিদ, কোষতত্ত্ববিদ এবং শ্রেণীবিদগণ প্রজাতির উৎপত্তি হিসেবে নতুন প্রজাতি 3টা ভিন্ন উপায়ে সৃষ্টি হতে পারে, এইটা একটু পড়ে রাখবা। এটা তোমাদের রিটেনে খ মার্কের জন্য আসতে পারে, ঠিক আছে। যদি নতুন প্রজাতি কিভাবে সৃষ্টি হতে পারে, 3টা কারণে হইতে পারে। যদি এরকম হয় যে কোনো একটা স্পেসিফিক পপুলেশন বা স্পেসিফিক কিছু গোষ্ঠী মানে হচ্ছে ওই যে থাকে না যে আমাদের যে কোনো প্রাণীর মধ্যে দেখবা যে এক পাল হয়ে ঘোরে, এরা একসাথে ঘোরে, এটাকে আসলে আমরা পপুলেশন হিসেবে বলতেছি। যদি এরকম হয় যে একটা পপুলেশন কমপ্লিটলি নিজেদের প্রজাতি থেকে আলাদা হয়ে গেছে, ঠিক আছে, অর্থাৎ তারা ডিফারেন্ট হয়ে গেছে, ডিফারেন্ট হয়ে ডিফারেন্ট ভাবে থাকতেছে, ডিফারেন্ট ভাবে চলতেছে, সেই ক্ষেত্রে তৈরি হইতে পারে। অনেক সময় সংকরায়ন হয় বিভিন্ন প্রাণীর মধ্যে, হাইব্রিডাইজেশন, সংকরায়ন মানে বুঝতেই পারতেছো ক্রসব্রিড যেটা সেটা। আর আরেকটা হচ্ছে বিভিন্ন কারণে দেখা যায় প্রজাতির ক্রোমোজোমের সংখ্যা বেড়ে যেতে পারে বা কমে যেতে পারে, ঠিক আছে, ক্রোমোজোমাল মিউটেশন যেটা। এই 3টা যদি হয় সেই ক্ষেত্রে আমরা নতুন প্রজাতির উদ্ভব বা নতুন প্রজাতি দেখতে পারি, ঠিক আছে। আচ্ছা, এবার আসো ওই যে যেটা বলতেছিলাম যে জৈব অভিব্যক্তি বা এভলিউশন যে একদম লার্জ স্কেলে হইতে হবে এরকম কোনো কথা নাই। ওই অনেক সময় দেখা যায় জেনেটিক মিউটেশন বা জিনের যেটা বললাম যে অ্যালিল চেঞ্জ হয়ে যেতে পারে, রাইট? ওই যে একটু আগে এক্সাম্পল দিয়ে বলছিলাম 1000 থেকে আমার পরবর্তী জেনারেশনে ক্রোমোজোম সংখ্যা 900 হয়ে গেছে, ধরো এরকম। এই যে ছোট্ট ছোট্ট চেঞ্জগুলোকে, এইগুলাকে আমরা বলি হচ্ছে মাইক্রোভলিউশন, আর যেটা হচ্ছে বড় চেঞ্জ সেটাকে আমরা বলবো হচ্ছে ম্যাক্রোভলিউশন। সো বিবর্তনের ক্ষেত্রে যদি অনেক বড় ধরনের কোনো চেঞ্জ হয় তখন সেটাকে আমরা বলতে পারি হচ্ছে ম্যাক্রো এভলিউশন, আর হচ্ছে যদি সংক্ষেপে বা ছোট কোনো চেঞ্জ হয় সেটাকে আমরা বলি মাইক্রো এভলিউশন। তো এই মাইক্রো এভলিউশনের ক্ষেত্রে এবং ম্যাক্রো এভলিউশন অর্থাৎ বড় ধরনের বিবর্তন হওয়ার ক্ষেত্রে অ্যাকচুয়ালি আগে কিছু ছোট ছোট বিবর্তন হয় অ্যান্ড আলটিমেটলি যে আমার হচ্ছে বড় বিবর্তন সংঘটিত হয় বা ম্যাক্রো এভলিউশন হয়ে থাকে, ঠিক আছে। ওকে, এখন এই যে ডারউইনের যে আমাদের মূলনীতি বা অভিব্যক্তির মূলনীতি, এটা বোঝার জন্য আমাদের জাস্ট কিছু পয়েন্ট একটু যদি আমরা আন্ডারস্ট্যান্ড করি তাইলেই বুঝতে পারবো। যেমন হচ্ছে এই যে উনি যে জিনিসপত্রগুলো অবজার্ভ করার পর উনি আসলে বুঝতে পারলো যে এভলিউশনটা কেন হচ্ছে। তো এই যে বৈচিত্র্য দেখা যাচ্ছে, উনি দেখতে পারলো যে প্রজাতি সেম, একটা কাঁঠাল গাছ বা একটা গরু, এরা দেখতে সেম হইলেও বা এদের প্রজাতি সেম হইলেও এদের মধ্যে কিছু না কিছু চেঞ্জ থাকবেই, কিছু না কিছু মাইনর হোক মেজর হোক কিছু চেঞ্জ তুমি দেখতেই পারবা, ঠিক আছে। ইভেন কোনো ব্যাকটেরিয়াও অ্যাকচুয়ালি আরেকটা ব্যাকটেরিয়ার মতন অ্যাজ ইট ইজ সেম হয় না। দ্বিতীয় শর্ত উনি দেখতে পারলো যে নির্বাচন, উনি দেখতে পারছে যে পরিবেশ অ্যাকচুয়ালি তার পছন্দ মতন বা তার চাহিদা অনুযায়ী একটা প্রজাতিকে বা একটা স্পেসিফিক স্পেসিসকে তারা বেছে নেয় এবং তার পরবর্তী প্রজন্মে এটা যাবে কিনা সেটা আসলে তারাই নির্ধারণ করে দিচ্ছে। এবং এটাকে আমরা 3টা ভাগে ভাগ করতে পারতেছি, একটা হচ্ছে যোগ্য,
একটা অযোগ্য আর একটা হচ্ছে নিরপেক্ষ। তো দেখা যায় যে এই যে মানে জীবের উপরে পরিবেশের প্রভাবটা, সো যোগ্য কারা, যারা হচ্ছে পরিবেশ পরিস্থিতি যে কোনো রকমই হোক না কেন সেটাকে সহ্য করে যারা টিকে থাকতে পারতেছে তারা, অযোগ্য হচ্ছে যারা পারতেছে না তারা, আর নিউট্রাল হচ্ছে যাদের মধ্যে আসলে পরিবেশের কোনো চেঞ্জ ওইভাবে প্রভাব রাখতে পারতেছে না। তার মানে এটা আমরা বুঝতে পারতেছি নির্বাচনের ক্ষেত্রে যারা যোগ্য, যারা পরিবেশের সাথে ফাইট করে টিকে থাকতে পারবে তারাই আসলে এক্সিস্ট করবে, বাকিরা এক্সিস্ট করবে না। এন্ড তারপরে হচ্ছে আমাদের বংশগতি, এটা আমরা অলরেডি জেনে ফেলছি যে আমাদের প্রত্যেকটা প্রজাতির এই যে ফিট এবং আনফিট, অর্থাৎ যারা যোগ্য এবং অযোগ্য, এদের মধ্যে দিয়েই বংশগতির নিয়মে আলটিমেটলি পরবর্তী যে তোমার জেনারেশনে এগুলা পাস হবে। অর্থাৎ একটা প্রজাতির মধ্যে দেখা যায় কিছু ফিট বৈশিষ্ট্য থাকে, কিছু আনফিট বৈশিষ্ট্য থাকে। আমার নেক্সট জেনারেশনে আলটিমেটলি এই বৈশিষ্ট্যগুলাই যাইতে থাকবে এবং ক্রমান্বয়ে একটা সময় দেখা যাবে যে কোনো একটা বৈশিষ্ট্যের আধিক্য ঘটবে, কোনো একটা বৈশিষ্ট্যের কমে যাবে। অর্থাৎ যদি এরকম হয় যে আমার আনফিট বৈশিষ্ট্যগুলো অনেক বেড়ে গেছে, সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে আমি টিকে থাকতে পারবো না, রাইট? এই জিনিসপত্রগুলাই অ্যাকচুয়ালি এখানকার শর্তের মধ্যে আসতেছে। অডারউইন নন ডারউইন এভলিউশন যেটা, এইগুলার মধ্যে অ্যাকচুয়ালি আসলে এগুলা রিডিং পড়ে ফেলো, এগুলার মধ্যে আমার বুঝানোর মতন কিছু নাই। নেক্সট আমরা একটু আসি হচ্ছে এই যে বিবর্তনটা দেখতে পারতেছো, এই বিবর্তনের বেশ কিছু এক্সাম্পল আছে। যেমন হচ্ছে মানুষের হাত, ঘোড়ার পা, তারপর হচ্ছে সিলের অগ্রপদ পদ, তারপর হচ্ছে তিমির ফ্লিপার। এগুলো সবই অ্যাকচুয়ালি একই টাইপের অর্গান, মানে আমার হাত, তিমির ফ্লিপার একই টাইপের। হ্যাঁ, আমাদের হাতের তৈরি বা ডেভেলপমেন্টাল ওয়েতে এগুলো সবই সিমিলার। হ্যাঁ, তো এইগুলোর মধ্যে যেই চেঞ্জগুলো আসতে পারতেছে, দেখা যাচ্ছে যে এদের মধ্যে যেহেতু মিল আছে, তার মানে কি খুব ক্লিয়ার প্রত্যেকটা প্রাণীর মধ্যে কিছু চেঞ্জ হয়ে হয়েই নতুন প্রজাতির সৃষ্টি হচ্ছে, রাইট? আদারওয়াইজ এটা তো মিল পাওয়া যাইতো না। যে আমার সাথে তিমি মাছের কেন মিল থাকবে, তিমি মাছের ফ্লিপারের সাথে কেন আমার হাতের মিল থাকতেছে? সো এটা যেহেতু আসতেছে তার মানে অবশ্যই কোনো না কোনো কানেকশন আসতেছে। সো এটা আমরা খুব ক্লিয়ারলি বলে দিতে পারি। আবার আমাদের জীব দেহে এমন কিছু মানে মানুষ দেহে এমন কিছু অর্গান আছে বা কিছু পার্ট আছে যেগুলো অ্যাকচুয়ালি ওরকম কোনো ভূমিকাই নাই। যেমন এই যে তৃতীয় অক্ষিপত্র, তারপর হচ্ছে লেজের অস্থি, এগুলো বিভিন্ন জীবে পাওয়া যায় যেটা অ্যাকচুয়ালি কোনো প্রয়োজন নাই। ইভেন মানুষের ক্ষেত্রেও পুচ্ছাস্থি থাকে, অর্থাৎ লেজের মতন একটা অস্থি থাকে, কককিক্স যেটা আমরা বলি। এই কককিক্সের অ্যাকচুয়ালি ওরকম বলা হয় যে এটা আসলে অত প্রয়োজনীয় না, অ্যাপেন্ডিক্স ওইরকম না। তারপর হচ্ছে এরকম অসংখ্য অর্গানস আছে যেগুলো আসলে ওইরকম কোনো কাজ নাই মানুষের বডিতে। সো এগুলো আলটিমেটলি এভলিউশন হয়ে যাবে এবং এগুলো একটা টাইমে যে এগুলো আর আমাদের বডিতে থাকবে না। সো এই জিনিসপত্রগুলো থেকে আমরা খুব ক্লিয়ারলি বলে দিতে পারি যে আমাদের জীব জৈব অভিব্যক্তি বিদ্যমান, ঠিক আছে? আচ্ছা, এইগুলোর মধ্যে অ্যাকচুয়ালি বলে না এখানে অনেক অনেক টার্ম এবং মানে রিডিং পড়ার জিনিসপত্র যেগুলো আসলে আমার বলে সময় নষ্ট করার প্রয়োজন নাই। আমরা নেক্সট যেই টপিকটা দেখবো, আমাদের রিটেনের আরেকটা টপিক আছে, রিটেনের টপিকটা দেখে আমরা শেষ করে ফেলবো। এগুলো জাস্ট রিডিং দিয়ে রাখো, রিডিং দিলেই তোমরা বুঝবা। জৈব অভিব্যক্তি এবং ধারণার যে প্রয়োগ, সেটা হচ্ছে আমরা জৈব অভিব্যক্তির কনসেপ্টটা, এভলিউশনের কনসেপ্টটা কাজে লাগাই আমরা নতুন জাত উদ্ভাবন করতে পারবো। কৃষিকাজের শুরুতে আমরা যেই গাছগুলো ভালো বা যেই গাছগুলোর বৈশিষ্ট্য ভালো, সেই গাছগুলো নিয়ে আমরা যদি রোপণ করি, আমরা বুঝতে পারবো যে আমাদের নেক্সট জেনারেশনের গাছগুলো অবভিয়াসলি ভালো হবে। এবং মাঠ পর্যায়ে অ্যাকচুয়ালি কৃষকরা তাই করে। খেয়াল করলে দেখবা যে যখন ধান গাছ হয়, ধান গাছ হওয়ার পর ওনারা যেই ধান গাছ থেকে ভালো জাতের চাল পাচ্ছে বা ফসল পাচ্ছে, ওনারা ওই বীজগুলো সংরক্ষণ করে রাখে যে আমরা পরবর্তী সেশনে যে বা সিজনে যে আমরা এই বীজগুলোই রোপণ করবো, তাহলে আমরা ভালো হচ্ছে ফলন পাবো, রাইট? সো এই যে ব্যাপারটা, নেক্সট জেনারেশনে যে ভালো ফলন পাবো, বৈশিষ্ট্য ধরে রাখার যে ব্যাপারটা, এটা হয়তো ওনারা অত বৈজ্ঞানিক ওয়েতে না জানে, বাট এটা পুরোটাই আসলে আমাদের এভলিউশনের ফল, বা আমরা বলতে পারি বংশগতির কারণেই এগুলো আমরা হয়ে থাকতেছে, রাইট? একই সাথে আরেকটা যেটা, এই যে নতুন জাত উদ্ভাবনটা গেল, এবং এরপরে যেটা হচ্ছে মশা পতঙ্গ দমন। হ্যাঁ, এবং এই যে মশা দমনের ক্ষেত্রে যেটা হয় কি, যে এই যে আমাদের চারপাশে যে ডেঙ্গু রোগ সৃষ্টিকারী এডিস মশা, এই মশাগুলো দেখা যায় যে আমরা মারার জন্য বিভিন্ন ধরনের কেমিক্যাল ইউজ করতেছি। সো মশাগুলো আলটিমেটলি কি হয়ে যাচ্ছে, এই কেমিক্যালের এগেনস্টে নিজেদের চেঞ্জ করে নিচ্ছে, নিজেদের চেঞ্জ করে নেওয়া
এরা এই কেমিক্যালের হচ্ছে তোমার কি বলে এগেইনস্টে এরা বেঁচে যাচ্ছে। তো আমরা চাইলে জৈব অভিব্যক্তি কাজে লাগাইতে পারি, এন্ড অ্যাকচুয়ালি এটাই করে। তারা যেটা করতেছে এখন সায়েন্টিস্টরা হচ্ছে কিছু মশা তৈরি করতেছে। আচ্ছা, এখন এই যে মশার মধ্যে অনেক ধরনের চেঞ্জ আসতেছে, বেশ কিছু ইঞ্জিনিয়ার্ড মশা বা নতুন মশা তৈরি করতেছে, পুরুষ মশা, যারা হচ্ছে স্ত্রী মশাদের সাথে হচ্ছে মিলনে আকৃষ্ট হবে বা মিলন করবে, কিন্তু তারা হচ্ছে নেক্সট জেনারেশনে আমার বাচ্চা তৈরি করতে পারবে না। অর্থাৎ ফিমেল মশা আমার এই ইঞ্জিনিয়ার্ড মশার সাথে মিলন হচ্ছে, বাট নেক্সট জেনারেশনে যে মশাটা তৈরি হবে বা বাচ্চা দেওয়ার ব্যাপারটা, বাচ্চা দেওয়ার ক্ষমতা থাকবে না। ঠিক আছে, সো এটাতে যেটা হবে আলটিমেটলি, তুমি যদি চিন্তা করো যে একটা এরিয়ার মধ্যে তুমি এরকম মেইল মশা অনেক দিয়ে দিছো, এই ইঞ্জিনিয়ার্ড মশা অনেক দিয়ে দিছো, যারা হচ্ছে মিলন ঘটাবে বাট বাচ্চা তৈরি করবে না বা বাচ্চা সন্তান জন্ম দিবে না। এরকম যদি একটা সার্টেন পিরিয়ড অফ টাইম ধরে বা একটা লং পিরিয়ড অফ টাইম ধরে তুমি এটা কন্টিনিউ করতে পারো, আলটিমেটলি ওই এরিয়াতে এই যে মশার যে বিস্তার সেটা নাই হয়ে যাবে, মশার বিলুপ্তি ঘটবে। ঠিক আছে, আচ্ছা এই তো তো আমাদের এই হচ্ছে মেইন পড়া ছিল আজকের টপিকের বা আজকের ক্লাসের। আমরা এইখান থেকে মেইনলি থ্যালাসেমিয়াটাই, আবারও বলতেছি, থ্যালাসেমিয়াটাই মেইনলি ভালো মতন পড়বা, আর এক্সট্রা করে জৈব অভিব্যক্তি একটা রিডিং দিয়ে নিবা। আমিও চেষ্টা করছি জাস্ট যাতে রিডিং এর মতন করেই তোমরা মোটামুটি একটু পড়তে পারো। এখানে আলাদা করে হচ্ছে ডিটেইল আমি অনেক ডিটেইলে ঢুকি নাই, কারণ ওইগুলো একবার রিডিং দিলেই তোমাদের পড়া হয়ে যাবে। তো আমাদের আজকের ক্লাসের মাধ্যমে জীববিজ্ঞানের 12th ক্লাস, এটা সরি 12th চ্যাপ্টারের 4 নাম্বার লেকচার শেষ হচ্ছে, অ্যান্ড তোমাদের ক্লাসটাও শেষ হয়ে যাচ্ছে। আশা করতেছি আমাদের ক্লাস তোমাদের ভালো লাগছে। সো আজকের ক্লাস এতটুকুনি, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফিজ।